করা হয় নাই, বা এর আগেও কিন্তু আমাদের সকালের গুড মর্নিং ক্লাসে কস্টিকাম আলোচনা হয়েছিল, কিন্তু জোরদার স্যার এই শীতকালের যে রোগগুলো হয় সাধারণত আবহাওয়া পরিবর্তনের ফলে, সেজন্য যে রেপার্টরিতে যে ওষুধগুলোর তালিকা আছে তার মধ্যে কস্টিকাম অন্যতম। তো সেই কস্টিকাম আমাদের বহুল ব্যবহৃত একটা ওষুধ। এটাকে আমরা পলিকেস্ট আমাদের রেমিডি বলা হয়। তাহলে দেখেন, আমরা প্রথমে আজকে আমরা যেহেতু লোক সংখ্যা তো বেশি না, আমরা নিজেদের মতো করে পড়ি যে কস্টিকাম অল্প কিছু লক্ষণ পড়েও আমরা যেগুলোকে একদম মানে মনে রাখতে পারি, যেন কস্টিকাম ব্যবহার করতে আমাদের অসুবিধা না হয়, সেভাবেই সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা জানি যে কস্টিকামের যে সিনোনিম বা এটা পটাশিয়াম হাইড্রেট, এবং এর সোর্স হচ্ছে যে আমরা জানি যে কস্টিক লাইম এবং বাইফসফেট অফ পটাশ, এটা প্রিপারেশন যেটা হচ্ছে এই সলিবল, এটাকে স্পিরিটের মধ্যে সলিবল করে হায়ার পোটেন্সি তৈরি করা হয়। এবং এর ফুয়ার হচ্ছেন ডক্টর হ্যানিম্যান স্বয়ং, তিনি নিজেই এই কস্টিকাম আমাদেরকে উপহার দিয়ে গেছেন। তো আমরা প্রথমে ডেস্কটপ গাইড থেকে একটু আলোচনা করি। সেটা হচ্ছে, দেখেন, অ্যাজ উইথ এনি ফলিক অ্যাসিড কস্টিকাম ক্যান এফেক্ট অল অর্গান সিস্টেম। তাহলে ফলিক অ্যাসিড হচ্ছে যে একটা ওষুধ, সেটা যেটা ফ্রিকুয়েন্টলি এবং যেটা সাধারণত জেনারেল অথবা যে পার্টিকুলার কন্ডিশনের ক্ষেত্রে যে ব্যবহার করা হয়, যেটা বারবার ব্যবহার হয় আমাদের জেনারেল অথবা কোনো বিশেষ একটা অর্গানে বা বডির কোনো একটা পার্টে, বিশেষ ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, এটাকে সাধারণত ফলিক অ্যাসিড বলা হয়। তাহলে এই এই আমাদের কস্টিকামটা হচ্ছে একটা ফলিক অ্যাসিড ওষুধ, অ্যাজ উইথ এনি ফলিক অ্যাসিড। তাহলে যে কোনো ফলিক অ্যাসিডের এর সাথে বা যে কোনো যে ফলিক অ্যাসিড ওষুধগুলো আছে, এবং এই আমরা কস্টিকাম ওষুধটা আমাদের বডির যে কোনো অর্গানে কাজ করে। দ্য মেইন এরিয়াজ অফ concentration however are the nervous system and the connective tissue। যে নার্ভাস সিস্টেম এবং যে কানেকটিভ টিস্যুতে এই ওষুধটার বেশি কাজ। এবং আমরা জানি যে কস্টিকাম ওষুধটার একটা স্লো প্রগ্রেসিভ ডেবিলিটি হয়, সেখান থেকে স্টিফনেস অ্যান্ড অ্যাজ ইফ দ্য প্যাথোলজি ইজ স্ট্রং দেন প্যারালাইসিস। তাহলে আমরা যখন আমরা জানি যে কস্টিকামের রোগগুলো ধীরে ধীরে প্রকাশ পায়, সেখান থেকে একটা স্টিফনেস ভাব আসে, এবং যদি প্যাথোলজি খুব স্ট্রং হয় বা অ্যাডভান্স যদি প্যাথোলজি হয়, সেটা এক সময় সেটা প্যারালাইসিসের দিকে টার্ন করে। তাহলে স্লো প্রোগ্রেসিভ ডেবিলিটি থেকে প্যারালাইসিস, এটাই আমরা আমাদের কস্টিকামের একটা বড় ক্ষেত্র। দ্য ক্যারেক্টার অফ কস্টিকাম ইজ সিরিয়াস, ইন্টেন্স অ্যান্ড সেন্সিটিভ। তাহলে কস্টিকামের এই পেশেন্ট যে ক্যারেক্টার, যেটা চরিত্রটা হচ্ছে, যেমন আমাদের খুব গুরুতর হবে, তীব্রতর হবে, এবং ইন্টেন্স, যেটা আমরা জানি ইন্টেন্স খুব তীব্রতর, এবং যেটা সেন্সিটিভ, যেটা আমরা সংবেদনশীল বা সংবেদনশীলতা এটাকে বলি। The patient is often exceedingly sympathetic, crying from hearing news bulletins or from serious or for seeing unfortunate people or creature। আমরা জানি যে কস্টিকাম পেশেন্টগুলো খুব দয়ালু হয়, হ্যাঁ, এরা অতিমাত্রায় এক্সিডিংলি সিম্প্যাথেটিক, এরা খুব অতিমাত্রা দয়ালু হয়, এবং এরা কোনো নিউজ বুলেটিন যদি দেখে বা খবরের টিভিতে যদি কোনো ধরনের নিউজ দেখে, কোনো দুঃখের কোনো সিনারি যদি সামনে আসে, তারা কান্না করে ফেলে এরা। এবং শুধু এটা না, অন্যান্য প্রাণী যেমন কুকুর, বিড়াল, হ্যাঁ, অন্যান্য কীট পতঙ্গ, এরা মারা না, হ্যাঁ, এদের প্রতি খুব দয়াবান হয় এরা। দ্য সিম্প্যাথি মে অলসো intolerance of injustice and hatred of those who create injustice. The contemplation may be rebellious even to the point of violent political extremism। তাহলে আমরা দেখি যে এরা খুব বিদ্রোহী হয়, রেগুলাস মানে বিদ্রোহী। এবং আমরা দেখবো যে কোনো সময় ঢাকা শহরে বা বিভিন্ন জায়গাতে, যদিও আগে ছিল এগুলো, এখন কমে গেছে বা বিভিন্ন সমস্যার কারণে হয় না, ওই আমাদের দেশ থেকে ধরেন কথার কথা গ্যাস অন্য দেশে
রপ্তানি করা হবে, তখন কিছু লোকজন শাহবাগে বা বিভিন্ন জায়গাতে কি করে মিছিল বের করে ফেলে যে দেশের স্বার্থের বিরুদ্ধে ওরা সোচ্চার হয়, ওরা রাস্তায় নেমে আসে। কিন্তু আমরা অন্যান্য বইতে দেখি যে কস্টিংয়ের পেশেন্ট গুলো খুব স্বার্থপর হয়, হ্যাঁ, স্বার্থের জন্যই ওরা কি করে, এই ধরনের মিছিল মিটিং প্রসেশন এগুলো খুব আস্তে শোনা যাচ্ছে। আস্তে শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ আমরা ভালোই তো শুনছি, আপনার সেটা একটু সমস্যা কিনা জানি না। জি, আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম কিছু কিছু আমরা বইতে দেখবো যে কস্টিংয়ের পেশেন্ট গুলো আমরা জানি তারা কি হয়, স্বার্থপর হয়, স্বার্থের জন্য ওরা এই ধরনের মিছিল মিটিং বা এই ধরনের ইনজাস্টিস এগুলো সহ্য করতে পারে না। কিন্তু আমরা দেখি যে সেটা হতেও পারে। আমরা জানি আমাদের যে প্রত্যেকটি যে ওষুধের আর একটা দুইটা দিক থাকে, হ্যাঁ, আমরা অনেক সময় দেখি যে কিছু কিছু ক্ষেত্রে একটা ওষুধের অনেক দয়ালু থাকে তারা, আবার অন্যদিকে তারা খুব বিদ্রোহী থাকে, বা তারা খুব মানে ওরা খুব রূঢ় থাকে, হ্যাঁ। এই ধরনের কোন কোন রোগী খুব শীতকাতর হয়, আবার দেখা যাচ্ছে কি সেটা আবার সেকেন্ড গ্রেডে বা থার্ড গ্রেডে আবার গরম কাতর হয়। এই ধরনের আমাদের অনেক ওষুধ আছে, মানে দুইটা দিকই থাকে। এই জন্য অনেক আমাদের স্যার বলছিলেন যে হোমিওপ্যাথিতে এদারও হয় ওদারও হয়। তো আমরা সাধারণত যারা জানি যে কস্টিকের পেশেন্ট গুলো যেটা সাধারণত সেটা ওরা খুব সিম্পেথেটিক হয়, ওরা প্রকৃতির প্রতি, নেচারের প্রতি, গাছপালার প্রতি, হ্যাঁ, অন্য জীবজন্তুর প্রতি খুব ওরা কি হয়, ওরা খুব দয়াবান হয়, এটা আমরা ধরে নিচ্ছি। এবং বিপরীত যেটা সেটা আমরা যখন রোগীদের সাথে কথা বলবো তখন আমরাও সেটা বের করে ফেলতে পারবো। If the pathology progress to the mental plan, we can find great mental dullness and forgetfulness. The dullness produces in the patient a great anxiety that he will forget something. Finally, a type of compulsive neurosis can occur. The patient feels absolutely compelled to check and recheck for dangerous mental lapse. He seeks to see if he turn off the stove and then has to recheck a short time later. তাহলে এই যে তার যে প্যাথোলজি যেটা প্রোগ্রেস যদি মেন্টাল যদি মানসিক স্তরে যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে এই পেশেন্টের মধ্যে ডালনেস চলে আসে এবং ফরগেটফুলনেস চলে আসে। আমরা জানি যে যেটা হচ্ছে ডালনেস যেটা যেটা নিস্তেজতা, হ্যাঁ, এই একটা, এবং তার ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি তার মধ্যে চলে আসে। এবং এই ডালনেসটা কি করে পেশেন্টের প্রতি একটা অ্যাংজাইটি চলে আসে, এবং সে যদি কোনো একটা কাজ করে, আমরা জানি যে কম্পালসিভ নিউরোসিস মানে বারবার করা, কেউ যদি হাত ধোয় বারবার হাত ধোয়, এবং কেউ যদি এমন হয় যে ঘরে তালা লাগিয়ে সে বাইরে চলে যাবে, কিন্তু সিঁড়ি দিয়ে 2 সিঁড়ি নিচে নামার পরে তার আবার মনে হবে যে আমি তালাটাকে ঠিকভাবে মারছি, সে আবার উপরে উঠে আসবে। আর কেউ যদি চুলা জ্বালিয়ে নিভিয়ে সে ঘর থেকে বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পরে সে চিন্তা করবে যে আমি চুলাটা নিভাইলাম, সেজন্য সে আবার ঘরে ঢুকে আবার রিচেক করে। এই ধরনের তার যদি যদি প্যাথোলজি যদি এই ধরনের হয়, তার মধ্যে যে ডালনেস এবং ফরগেটফুলনেসটা আসে, সেক্ষেত্রে তার যে কম্পালসিভ নিউরোসিসটা গ্রো করে, এই জন্য সে বারবার চেক করে। এটা কিন্তু কস্টিকামের একটা বড় ধরনের লক্ষণ। তাহলে আমরা যে কস্টিকামের মধ্যে এই পর্যন্ত যেটা পেলাম, যে এদের মধ্যে এই যেটা আমরা পেলাম এটা পলিক্রেস্ট ওষুধ, এটা বডির যে কোনো অর্গানে কাজ করতে পারে। আমরা একটু পরে দেখবো এগুলা যে কোন কোন অর্গান হচ্ছে বেশি কাজ করে। যেমন কিছু কিছু রোগী আছে আমাদের কাছে আসবে, যদি একটা রোগী যদি আমাদের কাছে সাপোজ আসে যে সকালবেলায় তার স্বরভঙ্গ, সে কথা বলতে পারে না, তার কোথাও বক্তৃতা দিতে গেলে বা উচ্চস্বরে কথা বলতে গেলে বা তার গলা ভেঙে যায়, হ্যাঁ, বা মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক বা কোনো বক্তা বা কোনো গায়ক, হ্যাঁ, এই ধরনের কোনো পেশেন্ট যদি আমাদের কাছে আসলে আমাদের কিন্তু কস্টিকামের কথা আমাদের চিন্তা হবে, মাথায় আসবে যে আমরা জানি যে কস্টিকামের ষড়যন্ত্রে এই ধরনের একটা লক্ষণ আছে। তাহলে আমরা তখন রোগীদের সাথে আমরা কথা বলি, যে জিজ্ঞেস করি যে আপনার স্বরভঙ্গটা কখন হয়। রোগী যদি বলে যদি আমার স্বরভঙ্গটা সকালে হয় বা ভোরে হয়, তখন কিন্তু আমাদের রাস্টক্স, আমাদের কস্টিকামের কথা আমাদের মনে আসবে। তারপরে রোগী যদি বলে আমাদের প্রশ্ন করি যে কখন, এরপর অন্য রোগী যদি আমাদের কাছে আসে, আমরা যদি প্রশ্ন করি কখন আপনার এই স্বরভঙ্গটা বেশি হয়, রোগী যদি আমাদেরকে বলে যে সন্ধ্যার দিকে আমার বেশি হয়, তখন আমাদের কার্বোভেজ, আমাদের ফসফরাস, হ্যাঁ, এই ওষুধগুলোর কথা আমাদের মনে হবে।
আবার অনেক রোগী দেখা যায় যে সময় ছাড়াও যে রোগী আসলো সে মিষ্টিকে তার খুব খুব পছন্দ, ঝাল তার অপছন্দ, সেক্ষেত্রে আমাদের আর্জেন্টিনার কথা মনে আসবে। কেউ যদি খুব জোরে চিল্লায়, হ্যাঁ, যদি গলা ভেঙে যায়, সেক্ষেত্রে আমাদের আর্নিকের কথা মনে আসবে। আমাদের অনেক ওষুধ আছে এই ধরনের। আর যদি এই ধরনের সমস্যা দীর্ঘদিন থেকে রোগী ভুগতেছে, ভালোই হচ্ছে না, সেক্ষেত্রে এক সময় আমাদের সালফারের কথা মনে আসবে। তো যখন এই একটা পেশেন্ট আমাদের কাছে আসবে, যেমন কস্টিকামের রোগীগুলো এই ধরনের হয়, যেমন প্যারালাইসিস নিয়ে আমাদের কাছে আসলে মনে হবে আমাদের বিছানা প্রস্রাবের সমস্যা নিয়ে আসলে আমার কথা মনে হবে। আমি সেদিকে একটু পরে আসছি। তো এই ধরনের রোগী যখন আমাদের কাছে আসে, রোগের লক্ষণ বললে আমাদের কিন্তু মাথার মধ্যে কিন্তু বিভিন্ন ওষুধ তখন ঘুরে, এবং এক সময় আমরা অনেকগুলো ওষুধ থেকে বাদ দিয়ে দুই একটা ওষুধ আমাদের মাথায় চলে আসে একদম শেষের দিকে কেসটা কিন্তু যখন আমরা সম্পন্ন করি, আমরা বাদ দিতে দিতে একটা লক্ষ্যে পৌঁছে যাই। তো কস্টিকাম একটা ওষুধ, যে এটা এমন একটা পলিকেস্ট যে এটা বডির সবগুলো অর্গানে এটার কাজ আছে, যদি আমরা লক্ষণের সাথে সাদৃশ্য মিলিয়ে দিতে পারি। এই তাহলে কস্টিকামের এখানে আমরা যেটা দেখলাম, এদের একটা ড্যাবিলিটি থাকে, প্রোগ্রেসিভ ড্যাবিলিটি, ধীরে ধীরে এদের ড্যাবিলিটিটা হয়, এবং এটা যদি প্যাথোলজি খুব স্ট্রং হয় সেক্ষেত্রে এদের কি হয়, প্যারালাইসিস হয়। তাহলে আমরা এরপর আমরা দেখলাম যে এদের খুব সিম্পথি থাকে, এদের কোনো নিউজ বুলেটিন বা কোনো প্রাণী বা কারো বড় দুঃখ কাতর হয় এরা খুব, এবং এরা কারো দুঃখ সহ্য করতে পারে না, এরা, এদের সিম্পথি খুব খুব বেশি থাকে। হ্যাঁ, তো এই ধরনের লক্ষণ যদি আমরা পাই, এই জন্য আমরা আমরা কি করব, কস্টিউমের কথা আমরা চিন্তা করতে পারবো। তারপর আমরা দেখলাম যে এরা এদের এই যদি এই এদের যেটা হচ্ছে এই এরা কি করে, প্রতিবাদ করে, এরা অন্যের ইনজাস্টিস দেখতে পারে না, ওরা ইনজাস্টিস বা এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে তারা দেখতে পারে না, এবং এটা যদি এদের মানসিক অবস্থায় চলে যায়, আর এরা কি হয়, ডালনেস চলে আসে এদের, এবং ফরগেটফুলনেস, ভুলে যাওয়া, এবং মনের বা স্মৃতির নিস্তেজতা, যেটা বলি আমরা কেন। তারপর এদের মধ্যে কম্পালসিভ নিউরোসিসটা গ্রো হয়, এবং এক সময় তারা যে কোনো কাজ করবে, এই কাজটাকে বারবার চেক করবে, হ্যাঁ, যেটাকে রিচেক করবে ওরা ঠিক আছে কিনা, এটা তাদের মধ্যে চলে আসবে। আচ্ছা, এরপর আমরা দেখি যে কস্টিকামের যে পেশেন্ট গুলো, এর মধ্যে আমরা চিলড্রেনরা কেমন হয় আমরা এটা দেখিনি। আচ্ছা, আমরা দেখি যে কস্টিকামের চিলড্রেন গুলো হয় খুব সেনসিটিভ হয়, এবং ওরা খুব এক্সাইটেবল হয় এরা। হ্যাঁ, কস্টিকামের পেশেন্ট গুলো এরা খুব সেনসিটিভ থাকে, বাচ্চারা, এবং খুব এক্সাইটেবল হয় এরা, এবং এরা কি করে, এরা কমপ্লিটলি অ্যাওয়ার অফ আদার্স এন্ড সিম্প্যাথেটিক ফর দ্য সাফারিংস অফ আদার্স। একই কথা, তারা ওই সিম্প্যাথি থাকে এদের অন্যের প্রতি। দ্য ইমোশনস আর ভেরি intensely felt. The causticum child may burst into tears for slight provocation. There can be many fears of causticum children, especially of the dark. Compulsive and perfectionist behavior may also occur. The teenagers are rebellious and highly idealistic. আমরা যদি কস্টিকাম যদি পড়তে যাই, কস্টিকাম পড়তে গেলে আমাদের অনেক রাইটার এর গুণাগুণ বিভিন্ন ভাবে নিজের ভাষায় অনেক রাইটার অনেকভাবে বলছেন। যেমন আমাদের ফ্যারিংটন বলছেন যে যারা ভীতু, যে পেশেন্ট গুলো খুব ভীতু এবং স্নায়ুবিক হয়, যারা খুব উৎকণ্ঠাযুক্ত তাদের, এবং যাদের ভয় খুব কল্পনাপূর্ণ থাকে, বিশেষ করে সন্ধ্যাবেলায়, হ্যাঁ, গোধূলির লগ্নে যেটা বলা হয়, সন্ধ্যাবেলায় যখন ছায়াগুলো বড় হয়ে যায়, হ্যাঁ, এবং কল্পনাও তখন কি হয়, বিস্তৃত হয়ে চলে। শিশু অন্ধকার বিছানায় ঘুমাতে যেতে ভয় পায়, এসব ব্যক্তিদের জন্য বিশেষ করে উপযুক্ত ওষুধ। তাহলে এই যে কস্টিকামের যে শিশুরা, এরা কিন্তু একা বিছানায় ঘুমোতে যেতে চায় না, এরা কিন্তু ভয় পায়। হ্যাঁ, তাহলে এই শিশুগুলো কিন্তু ওরা সিম্প্যাথেটিক থাকে, হ্যাঁ, এদেরও কিন্তু সিম্প্যাথি থাকে এদের। অন্যান্য আমরা যেটা বললাম, এরা যে কোনো ধরনের, যেটা আমাদের আইডিয়ালিস্টিক, এরা খুব আদর্শবাদী হয় এরা, এবং এই যে প্রভোকেশন, যেটা যে কোনো অল্প উস্কানিমূলক কোনো কিছু হলে এরা এগুলো কি করে, এই সেখানে ইনজাস্টিস দেখে তারা সেটা প্রতিবাদ করে এরা। তো কস্টিকামের শিশুগুলো এমন হয়। এর মধ্যে আরেকটা লক্ষণ হচ্ছে এরকম, যে কস্টিকামের শিশুরা এরা কিন্তু অল্পতে কিন্তু কান্না করে। হ্যাঁ, ওরা ছোট্ট কোনো ব্যাপার নিয়ে এরা কিন্তু ওরা কান্না করে ফেলে,
এবং যেসব শিশুরা মানে বাড়ে না, হ্যাঁ, ধরেন নির্দিষ্ট সময়ে আমরা একটা ওষুধ দিলাম, দেওয়ার পরে ওষুধটা আর কাজ করতেছে না বা তার বৃদ্ধিটা বন্ধ হয়ে আছে, এসব ক্ষেত্রে যেমন আমরা যেটাকে বলি যে পেশেন্ট ইমপ্রুভস ফর এ টাইম দেন কামস টু স্ট্যান্ড স্টিল, যেমন আমরা সোডিয়াম সালফার আমরা ব্যবহার করি, যে এটা ওষুধ দিলাম, নির্দিষ্ট ওষুধ দেওয়ার পরে কাজ করতেছে না, সেক্ষেত্রে আমরা অনেক সময় সোডিয়াম দিই, সালফার দিই, বা অ্যান্টিমাইজবেটিক যে অন্যান্য ওষুধগুলো সিপিলিনাম, ট্রিবারকুলিনাম, ম্যাডোরিনাম, থুজা, ওগুলো আসতে পারে। তো বিশেষ করে আমরা সালফার, সোডিয়াম এই ওষুধগুলো বেশি চিন্তা করি। তো এই ক্ষেত্রে কিন্তু কস্টিকামও কিন্তু একটা ওষুধ, যে আমরা একটা পেশেন্টের ওষুধ দিলাম, দেওয়ার পরে একটা ইমপ্রুভমেন্ট হলো, ইমপ্রুভ হওয়ার পর সেটা থেমে গেল, এরপরে আমাদের কস্টিকামের কিন্তু একটা ক্ষেত্র চলে আসে। তো এই ক্ষেত্রে কস্টিকামও কিন্তু একটা ওষুধ, শিশুদের গ্রোথের ব্যাপারে আর কি, যে ওরা দেখা যায় নির্দিষ্ট সময়ে ওরা ওদের যে বৃদ্ধিটা সেটা ব্যাহত হয়, হ্যাঁ, ক্যালকেরাফসের মতো। তো আমরা এক্ষেত্রে কস্টিকামের লক্ষণ থাকলে আমরা সেই কস্টিকামটা ব্যবহার করতে পারবো। আর যেটা হচ্ছে কস্টিকামে কিন্তু যেমন চিলড্রেনদের কিন্তু স্লো, হ্যাঁ, স্লো ইন লার্নিং টু ওয়াক, যেটা এই কস্টিকামের এই বাচ্চারা কি হয়, ওরা কিন্তু দেরিতে হাঁটতে শিখে, কিন্তু ক্যালকেরাফসের মতো, হ্যাঁ, ওদের যেটাকে আমরা বলি যে আনস্টেডি ওয়াকিং এন্ড ইজিলি ফলিং এ লিটল অফ লিটল চিলড্রেন, যেটা আমরা বলি যে এরা অনেকটা নড়বড়ে, যখন হাঁটে ঠিকভাবে হাঁটতে পারে না এবং হাঁটতে গেলে পড়ে যায়, হ্যাঁ, ছোট বাচ্চারা, এক্ষেত্রে কিন্তু আমাদের কস্টিকাম। এবং কস্টিকাম আমরা জানি যে এদের রিউমেটিক যে অ্যাফেকশনটা কস্টিকামে থাকে, আমরা যেটা জানি এরা ওই যে কন্ট্রাকশন অফ দা ফ্লেক্সর, যেটা ফ্লেক্সর মাসল, যেটা শক্ত হয়ে যায়, স্টিফনেস অফ দা জয়েন্ট যেটাকে বলি। এবং রোগীরা, কস্টিকামের রোগীরা রাতের বেলা ওরা কিন্তু অনবরত কিন্তু পা নড়ায়। আমরা জানি যে আমাদের একটা ওষুধ আছে জিঙ্কামেট, যেটা হচ্ছে রোগীরা অস্থিরতা বশত বা মানসিক লক্ষণ জড়িত থাকার কারণে তারা কি করে, রাতের বেলায় ঘুমের মধ্যে কি পা নাড়ে, কিন্তু এই কস্টিকামও কিন্তু এই রাতের বেলায় ওরাও কিন্তু পা নাড়ে, হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু কস্টিকাম কিন্তু আমাদের একটা সিঙ্গেল ওষুধ। ওরা কি করে, ঘুমের সময় কিন্তু অবিরত কিন্তু পা নাড়তে থাকে, আমরা এর উদ্দেশ্যটা একটু দেখে নিই, হ্যাঁ, এটা কিন্তু আমাদের সাথে আমাদের আমাদের কি জানি বলে, আমাদের জিঙ্কামেটের সাথে কিন্তু আমাদের এটা ভুল হতে পারে, আমরা ভুল করে ফেলতে পারি এটা, হ্যাঁ। তাহলে আমরা যদি এক্সট্রিমিটিতে যাই, যদি মোশন দেখি, যদি এখানে একটা ওষুধ আছে আমাদের মোশন, যেটা হচ্ছে আমাদের এটা হবে কনস্ট্যান্ট, হ্যাঁ, কনস্ট্যান্ট। আমরা দেখি স্লিপ ডিউরিং, হ্যাঁ, এখানে আমাদের একটা ওষুধ, সেটা হচ্ছে কস্টিকাম। তাহলে এই কস্টিকামও কিন্তু রাতের বেলায় ঘুমের মধ্যে কি করে, অনবরত কি করে, পা নাড়ে। তো এখানে কিন্তু আমাদের জিঙ্কামেটও কিন্তু আমাদের আছে এখানে, অন্য রোগীর ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করব। এটা আমরা আমরা শুধু কস্টিকামটা দেখতেছি। আচ্ছা, তারপর আমরা মেন্টালটা দেখি একটু। আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। জি, আমরা মেন্টাল দেখি এরকম সিনসিয়ার থাকে, এরা ভেরি ইন্টেন্স থাকে, এটা আইডিয়ালিস্টিক পেশেন্ট, এদের সিম্প্যাথি বেশি থাকে, এবং ওরা অন্যের যেটা সাফারিং ওরা কি করে, ওরা সহ্য করতে পারে না। এক ধরনের লক্ষণগুলোই আসবে এর এখানে, আমরা যেগুলো আগে পড়েছি সেগুলি, অ্যাঙ্গার থাকবে ইনজাস্টিসের প্রতি, যেটা আমরা আগে দেখলাম এখানে। তারপরে দিয়ে এরা বিদ্রোহী হয়, পলিটিক্যাল বিভিন্ন ধরনের এই অথরিটির বিরুদ্ধে, যখন কোনো অন্যায় দেখে তারা, তখন তার বিরুদ্ধে ওরা মিছিল মিটিং এগুলো করে ওরা। এদের আমরা জানি যে এই আমাদের যে অনেকগুলো ওষুধ আছে আমাদের, যেমন আমরা জানি যে নেপটামিউর, হ্যাঁ, আমরা এর আগেও বলছিলাম একটা ক্লাসে, নেপটামিউর একটা ওষুধ যদি একটা গ্রিপ, হ্যাঁ, একটা গ্রিপ থেকে তার একদম যদি জীবনের খুব খারাপ অবস্থার মধ্যে সে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, নেপটামিউর চিন্তা করি। আর আমাদের যে কস্টিকাম কিন্তু মানে অনেকগুলো গ্রিপ কিন্তু, বুঝছেন, কমপ্লেন্স ফ্রম গ্রিপ often there is a history of many repeated grief, তাহলে অনেকগুলো যে যে দুঃখ বা জীবনে যে এগুলো অনেকগুলো যদি একসাথে জড়িত হয় এবং দীর্ঘ সময় যদি এটা চলতে থাকে, সেক্ষেত্রে আমরা কস্টিকাম দেখব। আর আমাদের এখানে কিন্তু আরো ওষুধ ছিল, আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ন্যাপটামির কথা আমি আগেও বলছিলাম।
এক্ষেত্রে আমাদের যদি অনেকগুলো গ্রিপ যদি রোগীর মধ্যে আমরা পাই দীর্ঘদিন থেকে সে এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কস্টিকামের কথা আমরা চিন্তা করব। তাহলে তারপর আমরা যে প্রথমে দেখলাম এখানে চেকিং এন্ড রিচেকিং টাস্ক কম্পালসিভলি, এটা আমরা আগে দেখলাম যে এরা বারবার জিনিসপত্রগুলো কি করবে, চেক করবে। স্টামারিং থাকে, কস্টিকামের স্টামারিং থাকে, তোতলামে যেটা স্পেশালি হয় না এক্সাইটেড, যখন তারা উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত হলে তাদের কি হয়, স্টামারিং হয়। হ্যাঁ, তাহলে এই যদি উত্তেজিত হয়ে স্টামারিং হলে সেক্ষেত্রে আমরা কস্টিকামের কথা চিন্তা করতে পারবো। কিন্তু আমাদের আরো ওষুধ আছে, যেমন যদি কেউ যদি যেমন স্টামারিং যদি হয় ভয় থেকে যদি কেউ যদি কারো যদি স্টামারিং হয়, তোতলানো যদি হয় এবং এত যদি বেশি হয় এবং রোগী যদি কোনো শব্দ যদি উচ্চারণ না করতে পারে, সেক্ষেত্রে আমাদের স্টামোনিয়াম ওষুধটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে মানে ভয় থেকে যদি কারো যদি তোতলামি হয়, তাহলে এটা আমাদের প্রথম ওষুধ, আমরা এটা ব্যবহার করবো। তারপরে আমরা দেখি, আমরা জানি যে আমাদের যে মার্কসল ওষুধটা, এটা কিন্তু এটা ইমোশনাল, এটা ইনহিবিশন, যেটা আমরা বলি যে তার ইমোশনটাকে বাধাপ্রাপ্ত করলে বা ইমোশনটা যদি ধরেন প্রকাশ না করতে পারে ভালোভাবে, যদি এটা স্ট্রংলি যদি সাপ্রেস করা হয়, হ্যাঁ, যে ইমোশনটাকে, সেক্ষেত্রে আমাদের মার্কসল কিন্তু স্টামারিং এর জন্য একটা বড় ওষুধ। আবার আমরা দেখি, আমরা জানি যে স্ট্রোক, হ্যাঁ, যেমন যদি স্ট্রোক করে, যদি স্ট্রোকের পরে যদি তার যদি হয় যদি স্টামারিং যদি আসে, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের নার্স ভূমিকা কিন্তু এটা বড় ওষুধ। তাহলে আমরা কয়েকটা ওষুধ আমরা জানি যে আমাদের আমরা ব্যবহার করতে পারি স্টামারিং এর জন্য। আমরা এখানে দেখলাম যে যদি কেউ এক্সাইটেড হয়, স্পেশালি হয় না এক্সাইটেড হলে, উত্তেজিত হলে, যদি সেখান থেকে যদি কারো যদি স্টামারিং শুরু হয়, তাহলে আমরা কস্টিকামের কথা চিন্তা করব। তারপর আমি বলছিলাম যদি কেউ যদি ভয় থেকে যদি কারো যদি স্টামারিং শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আমরা স্টামোনিয়াম দেখব। কারো যদি ইমোশনটা যদি স্ট্রংলি যদি সাপ্রেস করা হয় বা বাধা দেওয়া হয়, যদি প্রকাশ করতে না পারে ইমোশনাল যেটা, সেক্ষেত্রে আমরা মার্কসল ব্যবহার করতে পারবো। যদি স্ট্রোক যদি করে কেউ, স্ট্রোকের পরে যদি কারো যদি স্টামারিং হয়, সেক্ষেত্রে আমরা নার্স ভূমিকা ব্যবহার করতে পারবো। তাহলে এই ওষুধগুলো সাধারণত আমাদের আমাদের কস্টিকাম কিন্তু স্টামারিং এর জন্য একটা বড় ওষুধ। এদের একটা ভয় থাকে, হ্যাঁ, কিছু একটা খারাপ কিছু একটা ঘটবে, এই ধরনের একটা ভয় তাদের থাকে। হ্যাঁ, এবং এদের অন্ধকার ভয় থাকে, কুকুরের প্রতি ভয় থাকে, অন্যান্য এনিমেলের প্রতি, গোস্টের প্রতি ভয় থাকে, ভূতের প্রতি ভয় থাকে এদের। এই দেখেন, ওভার সেনসিটিভ চিলড্রেন ওয়েভ ফ্রম ট্রিপলস, এটা সামান্তরা কি করে কান্না করে ফেলে, এবং এরা কিন্তু একাকি বিছানায় ঘুমোতে যায় না। হ্যাঁ, এরা কুকুরের ভয় আছে, এটা মনে রাখবো আমরা। মেন্টাল ডালনেস, ফরগেটফুলনেস থাকবে। এটা হারিড, ইটস ফাস্ট, রাশ ইন টাস্ক, এরা দ্রুত কাজ করে, হ্যাঁ, দ্রুত কাজ করে, খাওয়া দাওয়া দ্রুত করে। হিস্টোরি অফ সেক্সুয়াল অ্যাবিউজ অর ভায়োলেন্স ইন দ্য ফ্যামিলিতে যদি কারো এই ধরনের হিস্ট্রি থাকে, সেক্সুয়াল অ্যাবিউজের অথবা কোনো ভায়োলেন্সের যদি আমরা হিস্ট্রি পাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কস্টিকের কথা মনে রাখতে পারবো। আচ্ছা, আমরা জেনারেলটা দেখি। আমরা একটু জেনারেল আমরা জানি যে যেটার জন্য আমাদের ওষুধটা পড়া, চিলি অ্যান্ড ওয়ার্স ফ্রম কোল্ড। এই আমরা জানি কস্টিকাম ওষুধটা শীতকাতর এবং ঠান্ডা এদের রোগ লক্ষণগুলো বাড়ায়। প্রিফার্ড অ্যান্ড এমুলেটেড বাই ক্লাউডি, ওয়েট অর রেইনি ওয়েদার। আমরা জানি যে ক্লাউডি, মেঘাচ্ছন্ন যে ওয়েদার, যে আকাশে মেঘ যখন হয় বৃষ্টির দিনে, যখন বৃষ্টি হয়, তখন এটা কিন্তু কস্টিকামের রোগীগুলোকে উপভোগ করে। এই ধরনের আবহাওয়ায়, ক্লাউডি ওয়েদারে এই কস্টিকামের পেশেন্টগুলো ভালো থাকে। জেনারেল অ্যান্ড লোকাল অ্যাগ্রাভেশন ফ্রম ড্রাফট। জেনারেল অ্যাগ্রাভেশন at 4 PM, আমরা জানি আমাদের অনেক ওষুধ আছে 2টা বাজে বাড়ে, 4টা বাজে বাড়ে, তারপর রাত 9টায় বাড়ে, বিকেল 4টায় বাড়ে। তাহলে আমরা জানি যে বিকেল 4টায় লাইকোপোডিয়ামের কিন্তু বৃদ্ধি আছে, কিন্তু এখানে দেখলাম আমাদের কস্টিকামের বৃদ্ধি কিন্তু বিকেল 4টায়। কিন্তু আবার কস্টিকামের সাথে লাইকোপোডিয়ামের পার্থক্য আমরা ইজি করতে পারবো, কারণ কস্টিকাম খাবে মিষ্টি, ওদের ঝাল খুব পছন্দ করবে কস্টিকাম, মিষ্টিতে ওদের অনিচ্ছা। আমরা জানি লাইকোপোডিয়ামের মিষ্টিতে ইচ্ছা, ঝালে অনেক।
মানে মিষ্টি, ওরা মিষ্টি পছন্দ করে লাইকোপোডিয়াম খুব বেশি, আর কস্টিকাম ঝাল পছন্দ করে বেশি। তো এই ধরনের লক্ষণ আমরা নিয়ে আমরা সামনের দিকে আগাতে পারবো। জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম সাপ্রেসড ইরাপশনস, নিউরোলজিক্যাল, যে কোনো ধরনের ইরাপশন যদি সাপ্রেসড করা হয় সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হতে পারে। তাহলে কোনো ইরাপশন যদি সাপ্রেস করা হয় এক্সটার্নাল ইউজ ব্যবহার করে বা ইনজেকশন বা বিভিন্ন ভাবে বা অন্য কোনো ওষুধ দিয়ে, সেক্ষেত্রে কস্টিকাম একটা বড় ওষুধ। পেইনস often described as a cut or wounds. Also many have the sensation of rock internally. আমরা জানি যে এই বিভিন্ন ধরনের ব্যথার যে আমরা জানি যে সুস্ফুটানো ব্যথা, এই যে তারপর কেটে ফেলার মতো ব্যথা, হুল ফুটানো ব্যথা, ব্যথার বিভিন্ন ধরনের ধরন আছে। আমরা বলি সেন্সেশনের কথা আর কি, যে কস্টিকামের ব্যথা অনেকে বলছেন যে র, একদম কাঁচা, হ্যাঁ, এই ধরনের ব্যথা কথা বলছেন অনেকেই। Appearance lean, dark and intense, maybe very refined. এদের লিনেন থিন থাকে, ডার্ক থাকে, ইন্টেন্স থাকে। অনেক জায়গায় আমি দেখলাম যেমন এদের কস্টিকাম পেশেন্ট গুলো একটু হয়, শক্তিশালী হয়, রোবস্ট যেটাকে আমরা বলি, এই ধরনের হয়ে থাকে। আচ্ছা, নিউরোলজিক্যাল দেখি আমরা। নিউরোলজিক্যাল এদের প্যারালাইসিসের কথা আমরা বলে ফেলছিলাম এর আগে। প্যারালাইসিস স্পেশালি অফ ফ্লেক্সন মাসলস, স্পেশালি অন রাইট সাইড। Slowly progressive paralysis, cerebral accident or neurodegenerative disorder. Chorea, worse in sleep, worse on the right side. Seizure disorder, generalized convulsions or sleep, worse during menses, worse on the right side of the body. আচ্ছা, এখানে কিন্তু একটা কথা আছে আমাদের, যে প্যারালাইসিস এবং নামনেস। আমরা জানি যে প্যারালাইসিস অফ দ্য ব্লাডার আমরা জানি, বা প্যারালাইসিস অফ দ্য রাইট সাইড যেটাকে বলি। প্যারালাইসিস হচ্ছে লস অফ মুভমেন্ট এন্ড সেন্সেশন। যদি কোনো ধরনের ওখানে যদি কোনো মুভমেন্ট যদি না থাকে, অনুভূতি যদি না থাকে, সেন্সেশন যদি না থাকে, তাহলে প্যারালাইসিস। আর আমরা দেখি অনেক ক্ষেত্রে নামনেস থাকে, নামনেস অফ দ্য লেফট সাইড অফ দ্য বডি। দেখেন এই নিচে লেখা আছে, দেখেন নামনেস অফ দ্য লেফট সাইড অফ দ্য বডি। আর প্যারালাইসিস স্পেশালি ফ্লেক্সর মাসল, স্পেশালি রাইট সাইড। তাহলে প্যারালাইসিস এবং নামনেস দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, প্যারালাইসিস হবে যেখানে মুভমেন্ট থাকবে না এবং সেন্সেশনও থাকবে না, সেটা প্যারালাইসিস। আর নামনেসের ক্ষেত্রে সেন্সেশন থাকবে না, হ্যাঁ, সেন্সেশন থাকবে না কিন্তু মুভমেন্ট থাকতে পারে, সেক্ষেত্রে সেটা নামনেস। তাহলে নামনেসটা যেটা হচ্ছে সেন্সেশন থাকে না, বিশেষ করে সেটা লেফট সাইডে, আর কস্টিকামের প্যারালাইসিস গুলো সাধারণত হয় রাইট সাইডে। আমরা এটা মনে রাখবো। হ্যাঁ, এই কথাটাই ক্লিয়ার করতে পারছিলাম স্যার, জিবি নোটও এই কথাটাই আছে স্যার, এটা খুব সুন্দর ক্লিয়ার হয়েছে এখন। ঠিক আছে স্যার, মানে জিবি নোটও এই কথাটা আছে, কিন্তু আমি তখন ক্লিয়ার করতে পারছিলাম না যে নামনে স্যার হলো প্যারালাইসিস, বাম পাশে একটা আর একটা ডান পাশে। এখন আপনার কথাতে ক্লিয়ার হয়ে গেছে স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, জি। প্যারালাইসিসের ক্ষেত্রে আমরা যে একই কথা আছে স্যার, জি ধন্যবাদ। প্যারালাইসিস আমরা এটাকে মানে যেটাই যে যেখানে নামনেস থাকবে, সরি, এখানে মুভমেন্টও থাকবে না, সেন্সেশনও থাকবে না, সেটাই প্যারালাইসিস। আর নামনেস যেটা দেখবো আমরা, সেখানে বিশেষ করে সেন্সেশন থাকবে না কিন্তু মুভমেন্ট থাকতে পারে। তাহলে এটার জন্য আমাদের কস্টিকাম একটা অন্যতম সেরা ওষুধ। তাহলে অন্যান্য লক্ষণগুলো আমরা দেখে নিব, আমরা অন্যভাবে কিছু আলোচনা করব, সময় কমে যাচ্ছে, সংক্ষেপ করি। আমরা দেখি হেড লক্ষণ, দেখি ইরেপশন দেখবো আমরা এখানে ফেসে অনেক ধরনের ইরেপশন হয়, স্পেশালি অন দ্য টিপ অফ দ্য নোজ। নাকের মাথায় বিভিন্ন ধরনের ইরেপশন হয়, ফুসকুড়ি হয়, এখানে ইথুজের কিন্তু এটা বড় ওষুধ। কিন্তু আবার আমরা দেখবো যে অনেক রোগী আসবে আমাদের কাছে যে হাতের আঙ্গুলের মাথার মধ্যে অনেকে দেখবেন ফুসকুড়ি নিয়ে আসে, বা ওখানে নামনেস নিয়ে আসে, বলবে যে আঙ্গুলের মাথাগুলো খুব ঝিঝি করে, ওখানে কোনো সেন্সেশন থাকে না, হ্যাঁ, অবশ অবশ লাগে। বিভিন্ন ধরনের লক্ষণের রোগী আমাদের কাছে আসে। দেখেন নাকের মধ্যে কি থাকে, আইলিডে, তারপরে নাকের মধ্যে কি এদের আঁচিল থাকে। রাইট সাইডের ফেসিয়াল নিউরালজিয়া, ওয়ার্ডস ফ্রম উইন্ড। তাহলে দেখেন এই যে বাতাস, হ্যাঁ, ঠান্ডা বাতাস, আমরা জানি যে অ্যাকোনাইট, এই দেখেন তার রাইট সাইডের বেল পাসলি, ওয়ার্ডস ফ্রম কোল্ড উইন্ডস। আমরা জানি যে আমি এর আগে বলছিলাম একদিন যে কেউ যদি কোনো বাসে বা ট্রেনে বা এরোপ্লেনে ভ্রমণ করতেছে, বা এক্ষেত্রে যদি তার হাত বা মাথা যদি ধরেন যদি জানালার কাছে রাখা হয়, সেখানে যদি কোনো বাতাসে যদি ঝাপটা বা লাগে, সেক্ষেত্রে যদি পেশেন্টের যদি মুখ বেঁকে যায়, অথবা রাইট সাইডের বা লেফট সাইডের যেটা হোক না কেন,
যে কোনো নিউরালজিক ধরনের কোনো সমস্যা হয়, অবসতা আসে, সেক্ষেত্রে আমাদের প্রথম ওষুধ হবে অ্যাকোনাইট। এবং অ্যাকোনাইটে যদি স্টেজ চলে যায় বা অ্যাকোনাইট ব্যবহার করার পরে যদি সম্পূর্ণ রোগী ভালো না হয়, তারপর আমাদের এখানে সুনির্দিষ্ট ওষুধ হচ্ছে কস্টিকাম। এবং আমাদের বডিতে কিন্তু অনেক প্যারালাইসিস অফ দ্য ট্রাঙ্ক, দেখেন এই যে আমাদের ভোকাল কর্ডের প্যারালাইসিস, তারপর দিয়ে আমাদের যে একাঙ্গিং প্যারালাইসিস, তারপর দিয়ে এই আইলিডের প্যারালাইসিস, যেটাকে আমরা টোসিস বলি। আমাদের অনেক ওষুধ আছে যে চোখের পাতা উপরের দিকে উঠতে পারে না, যেমন জেলসিমিয়াম, ক্যালিকার্ব, ফসফরাস, ম্যাডোরিনাম, আমাদের কস্টিকাম, অনেক ওষুধ আছে আমাদের। এই ওষুধগুলো বিশেষ করে আমাদের এই এইসব সমস্যার ক্ষেত্রে আমাদের কস্টিকাম একটা বড় ধরনের ওষুধ, আমরা সেটা কিছু ক্ষেত্রে ব্যবহার করব। আচ্ছা, তাহলে এরপর আমরা দেখলাম আমরা স্টারবিজম, যেটা স্টারবিমাস, এটা হচ্ছে টেরা দৃষ্টি, যেটাকে আমরা বলি টেরা দৃষ্টি। আচ্ছা, আর যেমন আমরা জানি এদের নর্তন থাকে, টুইসিস অফ দ্য ফেস নর্তন থাকে, যেমন টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিজিজ, স্পাজম, ওর্স রাইট সাইড, সাইনোসাইটিস, ইরেপশন অফ দ্য অক্সিপিটাল রিজন, অ্যাকনি, রোজাসিয়া। রোজাসিয়া হচ্ছে যেটা আমরা জানি যে বড় বড় লাল লাল যে ব্রণ গুলো হয়, এগুলোকে রোজাসিয়া বলে। এগুলো একনির চেয়ে একটু বড় হয়। তাহলে ইরেপশনের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে অনেক ক্ষেত্রে আমাদের এখানে, বিশেষ করে যখন আঁচিলের কথা মনে হয়, আমাদের এই হাতের আঙ্গুলের মধ্যে, নাকের মধ্যে যদি আইলিডে যদি আঁচিল হয়, হ্যাঁ, এবং আঁচিলের কিন্তু এখানে বিভিন্ন ধরনের ধরন থাকে। যেমন আঁচিলগুলো আমরা জানি যে খাসকারা থাকে, জাগড, হ্যাঁ, লার্জ আঁচিল থাকে, জাগড আঁচিল থাকে, এবং ফিড অ্যান্ড ফ্লুটেড থাকে, যে আমরা জানি যে ফুলের ওই যে ডাটার মতো এগুলা থাকে আর কি, সেখান থেকে ব্লিড হয়। কস্টিকামের আঁচিলে কিন্তু ব্লিড হয় নাইট্রিক অ্যাসিডের মতো, ফসফরাসের মতো আমরা জানি। এবং এগুলো স্মল হয়, বড় হয়, হ্যাঁ, ফেসি হয়, নোজে হয়, আমরা যে দেখলাম এখানে। তো কস্টিকামের আঁচিলের অনেকগুলো ধরন আছে। তো আমাদের থুজা, কস্টিকাম, এগুলো আঁচিলের বড় ওষুধ। তারপর আমরা দেখবো থ্রোট রিজন, দেখি আমরা কনস্ট্যান্ট রিজন টু ক্লিয়ার দ্য থ্রোট, feels there is mucus in the throat which the cleans only the with difficulty। এদের ওরা কি করে বারবার যেটা গলা খেকারি দিবে, আমরা জানি যে কস্টিকাম পেশেন্ট গুলো বারবার গলা খেকারি দিবে, কিন্তু এরা তুলতে পারবে না, যে কফগুলো বের করতে পারবে না। আমাদের অ্যান্টিমটাটার মতো বা অন্যান্য ওষুধ আছে আমাদের এই ধরনের। এদের স্বরভঙ্গের কথা আমি বলছিলাম আগে, স্বরভঙ্গ হয় ঠান্ডা, যে কোনো ঠান্ডাতে এদের স্বরভঙ্গটা বেড়ে যায়। সকালের দিকে ঠান্ডা এদের কি হয়, এই সকালের দিকে এদের স্বরভঙ্গটা বৃদ্ধি পায়। আর ওভার ইউজ বেটার ফ্রম কোল্ড ড্রিঙ্কস, আমরা এখানে দেখেন এই কস্টিকামের যদিও শীতকাতর, হ্যাঁ, কিন্তু কস্টিকামের এই স্বরভঙ্গটা ঠান্ডা পানি খেলে কিন্তু উপশম, এবং কস্টিকামের কাশিও কিন্তু ঠান্ডা পানি খেলে উপশম, এটা মনে রাখবো আমরা। তারপরে আমাদের এখানে আমরা দেখবো যে টনসিলের ব্যথা, হ্যাঁ, কাশি, আমরা দেখলাম যে কাশি এবং স্বরভঙ্গ এগুলা ঠান্ডা পানিতে উপশম হয়। এবং আমাদের আরেকটা ওষুধ আছে যেটা টনসিলের ব্যথা, টনসিলের ব্যথা ঠান্ডা পানি খেলে উপশম। দেখি বলেন তো কেউ, মনে আছে? কস্টিকাম যেমন ঠান্ডা পানি খেলে কাশি উপশম হয়, বা গলার স্বরভঙ্গ এই ব্যাপারটা উপশম হয়। তাহলে আমাদের আরেকটা ওষুধ আছে যেটা টনসিলের ব্যথা ঠান্ডা পানি খেলে উপশম, কেউ বলতে পারবেন? এটা কি নেট্রাম স্যার নাকি স্যার? না স্যার, না, ফাইটিলাক্কা স্যার, সরি স্যার, থ্যাংক ইউ স্যার। ফাইটিলাক্কা। দেখি কেউ বলতো দেখি, হেমোরয়েডস বা পাইলসের জ্বালা, ব্যথা, এগুলো ঠান্ডা পানি ব্যবহার করলে উপশম। দেখি একটা ওষুধের নাম বলেন দেখি, আরো মনে আছে? পাইলস, হেমোরয়েডস, বা আমরা অশ্ব যেটা বলি, অশ্বের ব্যথা ঠান্ডা পানিতে উপশম। আমাদের অ্যালোসক্রিনা বড় ওষুধ। অ্যালোসক্রিনাতে ঠান্ডা পানি ব্যবহার করলে রোগী উপশম পায়। আজকে মিলাই নিয়েন। জি, তারপর আমরা দেখি এখানে প্যারালাইসিস অফ দ্য ওসোফেগাস, দেখেন ওসোফেগাসের প্যারালাইসিস, দেন ট্রটিকোলিস। ট্রটিকোলিস আমরা ঘাড় একদিকে বেঁকে যায়, আমি বলছিলাম এর আগে, ওরা ওই মাসল কন্ট্রাকশন হয়, এজন্য ঘাড় সোজা করতে পারে না। এবং ট্রটিকোলিসের জন্য এই ক্ষেত্রে কিন্তু এই কস্টিকাম একটা বড় ওষুধ। আমি দুইটা রোগী পেয়েছি আমার লাইফে, দুইটাই কিন্তু কস্টিকামে ভালো হয়েছে, দুইটাই কিন্তু রাইট সাইডে ছিল। আমি এটা শেয়ারও করছিলাম।
এই কস্টিকাম দিয়ে দুইটা বাচ্চা রোগী দুইটাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই টর্টিকোলিস এই কস্টিকাম একটা বড় ওষুধ। আচ্ছা দেখেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল দেখেন ক্রেভিং সল্টি বেকন এন্ড স্মোক মিট চিজ এগস অ্যাভারশন টু সুইটস। দেখেন এই যে আমি একদিন বলছিলাম যে সংক্ষেপে কস্টিকাম হচ্ছে মিষ্টিতে অনিচ্ছা, ঝালে ইচ্ছা, রোগী শীতকাতর। এই তিনটা কথা যদি মনে রাখি আমরা কস্টিকাম চিনতে পারবো। তাহলে কস্টিকামের রোগীগুলো এদেরকে দেখেন একদম এখানে মার্ক করে দেওয়া আছে, এরা মিষ্টিতে অনিচ্ছা। কস্টিকামের রোগীগুলো মিষ্টি খায় না, তাহলে মিষ্টিতে অনিচ্ছা, ঝালে ইচ্ছা, রোগী শীতকাতর, দিস ইজ কস্টিকাম। এটা মনে রাখলে আমাদের হবে। আর এরা সল্টি খাবার খায়। স্মোকড মিট কিন্তু আমাদের ক্যালকেরিয়া ফসও কিন্তু খায়, ক্যালকেরিয়া ফস, স্মোক মিট, আর আমাদের যেটা হচ্ছে এই কস্টিকাম। তবে এখানে কস্টিকাম এবং ক্যালকেরিয়া ফসের যে একটা পার্থক্য হচ্ছে এই ক্যালকেরিয়া ফসের পেশেন্টগুলো কমপ্লেইন করে, ওরা বেশি কমপ্লেইন করে, ওরা কিন্তু স্মোক মিট খায়, কিন্তু আমাদের কস্টিকামের পেশেন্টগুলো এত কমপ্লেইন করে না, ওরা দয়ালু থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি ওরা স্বার্থপর হয়, কিন্তু অন্যান্য ওষুধের মতো না। যেমন আমরা যেমন সিম্প্যাথি, আমাদের রুব্রিক যদি আমরা দেখি যে সিম্প্যাথির ক্ষেত্রে যদি আমাদের সবচেয়ে বড় বড় ওষুধগুলো হচ্ছে আমাদের পার্সিনোসিন, ফসফরাস, ন্যাকটিক অ্যাসিড, কস্টিকাম, নাক্সবুম, অনেক ওষুধ আছে আমাদের সিম্প্যাথি। যদি আমরা দেখি একটু, হ্যাঁ একটু দেখি এখানে দেখি মাইন্ড সিম্প্যাথিক। আচ্ছা এখানে দেখেন কার্সিনোসিন বড় ওষুধ, আমাদের ফসফরাস বড় ওষুধ, দেখেন আমাদের নাইট্রিক অ্যাসিড আছে, এখানে আমাদের কস্টিকাম আছে, এই যে কস্টিকাম। তবে এখানে কিছু পার্থক্য আমরা করতে পারি একটু এখানে। কস্টিকাম এবং নাইট্রিক অ্যাসিডের একটা পার্থক্য আছে যে নাইট্রিক অ্যাসিড সিম্প্যাথেটিক, কিন্তু যতক্ষণ সে বন্ধুত্ব বজায় থাকবে তার সাথে, যতক্ষণ বন্ধুত্ব থাকবে ততক্ষণ তার সাথে তার প্রতি সে সিম্প্যাথেটিক সে, কিন্তু বন্ধুত্ব নাই, কিন্তু তার সাথে আর সিম্প্যাথি নাই, এবং সেটা তার সাথে যদি কোনো দূরত্ব সৃষ্টি হয় এবং দীর্ঘদিন তার সেটা মনে থাকবে, সে ভুলবে না। হ্যাঁ এটা দীর্ঘদিন তার এটা জিদ তার মনে থাকবে, সে ভুলবেই না। এটা হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড। আর আমাদের ফসফরাস তো আমরা জানি যে ফসফরাসের যে সিম্প্যাথিটা এটা ভিন্ন ধরনের, ওরা খুবই সিম্প্যাথেটিক হয়। আর আমাদের যে কস্টিকাম, অনেক রাইটার আমি দেখলাম যে ওরা সিম্প্যাথি ওদের খুব বেশি, বাট কিছু কিছু ক্ষেত্রে ওরা স্বার্থপর হয়। দেখ আমরা এখন অন্যদিকে চলে আসি। এরপরে আমরা দেখলাম তারা এরা সল্টি খাবার খায় এবং স্মোক মিট খায় এবং আর মিষ্টি দেওয়ার ইচ্ছা। স্টোমাকে দেখি স্টোমাক পেন অ্যাভয়েডেড বাই কোল্ড ড্রিঙ্ক। দেখেন এই কস্টিকাম এবং এই যে ফসফরাসের একটা পার্থক্য আমরা দেখি যে অনেক লক্ষণ আমরা যখন ওষুধ দিতে যাই, ফসফরাসের সাথে যখন আমরা ফসফরাসের লক্ষণ নিই, সাথে কস্টিকামের লক্ষণ চলে আসে। আমাদের জোয়ারদাসা কি আছেন? আছি স্যার, আছি। আজকে সকালবেলা যখন ভাবির সাথে কথা বলতেছিলাম আমি, বুঝছেন, তখন কিন্তু আমার কিন্তু কস্টিকাম কিন্তু মাথায় আসছিল, যে ভাবির সাথে যখন কথা বলছিলাম তখন কিন্তু আমার মাথায় কিন্তু কস্টিকাম কিন্তু আসছিল। কিন্তু সহমত স্যার। হ্যাঁ, তার কারণ হচ্ছে একটা যে দেখেন সিম্প্যাথির ক্ষেত্রে দেখেন ঠান্ডা খাওয়ারের ইচ্ছা দেখেন, তারপর দিয়ে ঠান্ডায় উপশমের ক্ষেত্রে দেখেন ফসফরাসের সাথে কস্টিকামের খুব মিল এখানে। হ্যাঁ এখানে মিল, বাট দুইটা একটা কিন্তু এনিমিক্যাল, একটার পরে কিন্তু আরেকটা ব্যবহার করা যায় না, সেটা আমরা ভালোভাবে জানি। তো এখানে কিন্তু কস্টিকামের সাথে ফসফরাসের কিন্তু মিল অনেক আছে। এরা কিন্তু এই পেট ব্যথা কিন্তু ঠান্ডা প্রয়োগে কিন্তু উপশম। আমরা জানি যে ফসফরাসের ওইগুলো বাটিতে বা কাপড় ভিজিয়ে বা বিভিন্ন ভাবে ওরা পেটের উপরে ধরে রাখে, এতে কি হয় ওদের পেট ব্যথা কমে যায়। এরকম লক্ষণ যদি আমরা জানি তাহলে আমরা ফসফরাস চিন্তা করব। আর ফসফরাসের ওইগুলো কিন্তু গরম ভাত খায় না, এরা কিন্তু ঠান্ডা ভাত খায়, পান্তা ভাত খায়, যেটাকে আমরা বলি গ্রাম্য ভাষায় পান্তা ভাত খায়। আমার প্রথম জীবনের প্র্যাকটিসের একটা ঘটনা মনে পড়ে। এটা মিরপুরে তখন প্র্যাকটিস করতাম আমি। একজন সিএনজি ড্রাইভার আমার পেশেন্ট ছিল, ওনার পেট ব্যথার জন্য আমার কাছে আসতো। আমি একদিন দেখলাম তো উনি আমার চেম্বারে ঢুকলো, ওনার হাতের মধ্যে একটা ওই যে মিল্ক বিটার চকলেট দুধ, আমরা অনেক সময় খেতাম, এটা খুব খুব টেস্টি লাগতো আগে। তো
তো একটা দুধ কি করলো, উনি ফ্রিজ থেকে নিয়ে সামনে দোকান থেকে নিয়ে ওনার পেটের মধ্যে উনি ডলতেছে, এক হাতে শুধু ডলতেছে, পেটের মধ্যে ডলতে ডলতে চেম্বারে ঢুকলো। আমি ওনাকে বললাম আপনি এমন করতেছেন কেন? তো তিনি আমাকে বললেন যে এইভাবে যদি আমি ঠান্ডা পানি বা ঠান্ডা কিছু যদি উপর ধরে রাখি আমার খুব ভালো লাগে। আমি ওনাকে ফসফরাস দিয়েছিলাম, উনি কিন্তু ফসফরাসে কিন্তু আলহামদুলিল্লাহ ওনার সমস্যা কিন্তু ভালো হয়ে গেছিল। তো এই ফসফরাস কিন্তু ঠান্ডা প্রয়োগের উপশম, আমাদের কষ্টিকামও কিন্তু ঠান্ডা প্রয়োগের উপশম। বাট আমরা পার্থক্যগুলো জেনে নিব। কনস্টিপেশন, বেটার ফ্রম স্ট্যান্ডিং, স্টুল কভার্ড উইথ মিউকাস, রেকটাল ফিশার। এই কনস্টিপেশনের ক্ষেত্রে কিন্তু বা পায়খানার সমস্যা, পাইলসের ক্ষেত্রে কিন্তু আমাদের কষ্টিকাম একটা বড় ওষুধ। অন্যান্য বইতে কিন্তু আরো বড় করে কিন্তু লিখছে এই যে ইয়েটা আমাদের ইয়ের ক্ষেত্রে, কনস্টিপেশনের ক্ষেত্রে। হ্যাঁ, যেমন এই কনস্টিপেশন ফ্রিকুয়েন্ট ইনহ্যাবিচুয়াল ডিজায়ার, যেমন এদের বারবার কিন্তু পায়খানা বেগ হবে নাক্সের মতো, নাক্স বমির মতো। হ্যাঁ, ইনহ্যাবিচুয়াল দের ডিজায়ার, নাক্স মনে করে যে আর একটু পায়খানা হলে ভালো লাগবে, ওরা একবার যায় বসে উঠে আসে আবার যায়, যতক্ষণ পর্যন্ত পেট ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত ওরা শান্তি পায় না। তাহলে কনস্টিপেশনের ক্ষেত্রে কিন্তু কষ্টিকামের কিন্তু এই ধরনের লক্ষণ আছে। স্টুল পাসেস বেটার হয় ইন পারসন স্ট্যান্ডিং, আমাদের দেখলাম যে ওরা বসলে ওদের পায়খানাটা বেশি ভালো হয় না, ওরা দাঁড়ালে এদের পায়খানাটা বেশি ভালো হয়। স্টুল কভার্ড উইথ মিউকাস, রেকটাল ফিশার থাকে, সে রেকটালটা ফেটে যায়। এক্ষেত্রে কিন্তু আমাদের কষ্টিকাম কিন্তু একটা বড় ওষুধ, আমরা এটা মনে রাখবো। হ্যামারয়েডের ক্ষেত্রেও কিন্তু আমরা কষ্টিকাম করতে পারবো। আমরা দেখেন ইউরোজেনিটালের ক্ষেত্রে কিন্তু আমাদের কষ্টিকাম অনেক বড়, অনেক লক্ষণ কভার করে। ইনকন্টিনেন্সি অফ ইউরিন ফ্রম কফ or sneeze, especially old women, stress incontinence। আমরা জানি যে কষ্টিকামের যে রোগীগুলো ওরা কাশতে পারে না, ওরা হাসি কাশি দিলে ওরা কি করে, ওদের প্রস্রাব ঝরে যায়। এই ক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের এই কষ্টিকাম একটা বড় ওষুধ। আমাদের আরো ওষুধ আছে আমাদের, যে কাশি দিলে এই প্রস্রাব পড়ে যায়, স্কুইলা একটা ওষুধ আছে আমাদের, স্কুইলা ওষুধটা খুব ভালো কাজ করে এই ক্ষেত্রে। তো এরপর আমরা দেখি প্যারালাইসিস অফ দ্য ব্লাডার, রিটেনশন ফ্রম লং হোল্ডিং অফ দ্য ইউরিন, ফ্রিকুয়েন্ট আর্জিং টু ইউরিনেট। তাহলে যদি যদি ব্লাডারে যদি প্যারালাইসিস হয়, এক্ষেত্রে কি হয়, প্রস্রাব আটকে যায়। হ্যাঁ, রিটেনশন ইউরিন, লং হোল্ডিং অফ দ্য ইউরিন, অনেকে জার্নি করে, লম্বা সময় বাসে বসে থাকে, ট্রেনে বসে থাকে, তারপরে বাস থেকে ট্রেন থেকে নামার পরে তার আর কি হয়, প্রস্রাব হয় না, প্রস্রাব আটকে যায়। এসব ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে অ্যাকোনাট ব্যবহার করতে পারি প্রথম অবস্থায়, তারপরে আমরা এইসব ক্ষেত্রে আমরা কষ্টিকাম ব্যবহার করবো। যদি এখানে ঠান্ডা সংস্পর্শ থাকে বা যদি সে দীর্ঘ সময় যদি প্রস্রাব আটকে রেখে দেয়, এক্ষেত্রে আমাদের কষ্টিকাম। শীতকালে আমরা অনেক রোগী পাই এই ধরনের, অনেক ছাগল গরু আমাদের কাছে নিয়ে আসে। হ্যাঁ, যে ঠান্ডা এই থেকে তার কি হলো, তার কাশি শুরু হয়েছে ঠান্ডায়, ঠান্ডা বাতাসে, এবং দেখা যায় কি তার প্রস্রাব হচ্ছে না। হ্যাঁ, সেই ঠান্ডা ছিল, কুয়াশার মধ্যে ছিল, তখন আমরা কষ্টিকাম ব্যবহার করে এইসব রোগী ভালো করতে পারি। Frequent urging to urinate and recess may last even into the adult years. Insensible loss of urine, impotency, aversion to position in a woman, loss of pleasure even if orgasm occurs in men or women. তাহলে আমরা দেখলাম এখানে যেটা পেশেন্টের যে বিছানা প্রস্রাব, যেটা অ্যান্ড্রিসিস, যেটা বিছানা প্রস্রাব করে, এবং যেটা ইনসেন্সিবল লস অফ ইউরিন, যেটা হচ্ছে যেটা অসংবেদনশীল যেটাকে আমরা বলি। এক্ষেত্রে হয় কি, পেশেন্টের যে বিছানা প্রস্রাব করে ফেলে, বিশেষ করে প্রথম রাতে কষ্টিকামের আমরা জানি যে ওরা প্রথম ঘুমের মধ্যে ওরা কি করে প্রস্রাব করে। ইম্পর্টেন্সি থাকে তাদের, এবং তাদের পজিশনে এদের কি হয়, এদের অ্যাভারশন থাকে, অনীহা থাকে, এদের কোনো ধরনের আনন্দ পায় না। হ্যাঁ, ইভেন অর্গাজম হয়ে গেল এক্ষেত্রে আনন্দ পায় না। দুজনের ক্ষেত্রে হতে পারে এটা, মেন এবং ওমেনের ক্ষেত্রে হতে পারে, আনন্দ পায় না। কফ দেখি আমরা শেষ লক্ষণে, কফস ডিপার অ্যান্ড ডিপার ট্রাইং টু রিচ দ্য মিউকাস, এবং এই যে কাশিটা অনেক গভীরে, হ্যাঁ গভীর থেকে কাশে, এবং খুব ট্রাই করে যে এখান থেকে মিউকাসকে বের করার জন্য, আর মিউকাস বের করতে পারে না। কফ বেটার বাই কোল্ড ড্রিঙ্কস, এই যে কাশি কি হয়, ঠান্ডা পানি খেলে উপশম হয়। ওয়ার্ডস বেন্ডিং ফরওয়ার্ড, যে সামনের দিকে ঝুঁকলে এদের বেড়ে যায়। আমরা জানি সামনের দিকে ঝুঁকলে উপশম, আমাদের ক্যালিকার্ব আছে, আমাদের ম্যাডোরিনাম আছে, আমাদের অনেক ওষুধ আছে আমাদের, যে সামনের দিকে ঝুঁকলে তার উপশম হয়। কিন্তু এই কষ্টিকামের কিন্তু সামনের দিকে ব্যান্ডিং হলে তার কাশিটা কি হয়, বেড়ে যায়,
bronchitis with hard rocking cough, raw feeling in the chest as if rock were inside. এদের একটা অনুভূতি থাকে যে এক ধরনের পাথর বা রক এদের বুকের ভিতরে আছে। এই ধরনের অ্যাজমা অ্যারাইজেস in situations of intense suppressed eruption, যে ইরাপশন গুলো সাপ্রেস করার পর যদি কারো যদি অ্যাজমা শ্বাসকষ্ট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কস্টিকাম বড় ওষুধ। তাহলে ইরাপশন সাপ্রেস করার কারণে কিন্তু অনেক রোগ হতে পারে, তার মানসিক সমস্যা হতে পারে, তার অ্যাজমাটিক সমস্যা হতে পারে, এসব ক্ষেত্রে আমাদের কস্টিকাম বড় ওষুধ। অ্যাজমা ওয়ার্স ফ্রম এক্সারশন, লো ব্যাক পেইন অ্যান্ড সায়াটিকা, সার্ভাইকাল টেনশন, স্পন্ডালাইসিস, ট্রাটিকোলিস, যেটা এই যে যত ধরনের হাড়ের সমস্যাগুলো হয়, যে সায়াটিকা পেইন আমরা জানি যে সায়াটিকা নার্ভের সমস্যার কারণে হয়, হ্যাঁ, এবং এই যে কোমর ব্যথা হয় আমরা জানি যে সায়াটিকা পেইনটা এই পেইনের ক্ষেত্রে অনেক সময় ব্যথা নিচ থেকে উপর দিকে উঠে অথবা ব্যথা উপর থেকে নিচের দিকে যায়। যদি ব্যথা উপর থেকে নিচের দিকে যায় তাহলে আমরা ক্যালমিয়াল এট্রিফেলি ওষুধটা ব্যবহার করতে পারি, আমরা কস্টিকাম ব্যবহার করতে পারি। কস্টিকাম তো আমরা লক্ষণ জানি, রোগী শীতকাতর থাকে, তার মিষ্টি খায় না, এবং এদের শরীরের মধ্যে একটা নামনেস বা প্যারালাইসিস একটা কন্ডিশন গ্রো করে। এরা এক জায়গায় বসলে ওরা অবশ্যতা চলে আসে এদের। এটা হচ্ছে কস্টিকামের বড় লক্ষণ। তাহলে ব্যথা যদি নিচ থেকে উপর দিকে উঠে আমরা জানি লিডাম পাল, আর উপর থেকে নিচের দিকে আসলে ক্যালমিয়াল এট্রিফেলি আমরা ব্যবহার করব। তবে এখানে আরেকটা বড় ওষুধ হচ্ছে আমাদের অ্যামোনিউস, আপনারা ব্যবহার করেন না জানি না। অ্যামোনিউর একটা ওষুধ যেটা আমাদের সায়াটিকা পেইনের জন্য বা ব্যাক পেইনের জন্য ব্যবহৃত হয়। অ্যামোনিউর পেশেন্ট গুলো হাঁটলে বসলে এদের রোগ লক্ষণ গুলো বেড়ে যায়, কিন্তু চুপচাপ শুয়ে থাকলে রোগ লক্ষণটা কমে যায়। এক্ষেত্রে আমরা অ্যামোনিউটা ব্যবহার করবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ, আমাদের নিত্য ব্যবহার্য, এটা লাগে। তারপর আরেকটা ওষুধ হচ্ছে আমাদের, যেমন আজকে একটা পেশেন্ট পেয়েছি আমি, সে পেশেন্ট হচ্ছে সে হাঁটে, কত দূর হাঁটার পর সে বসে যায়, হাঁটতে পারে না, আবার বসে আবার কত দূর হাঁটে, হেঁটে আবার বসে যায়, আবার হাঁটে, এভাবে সে পথ পার হয়। এটা হচ্ছে আমাদের অ্যাসকুলাস হিপের একটা বড় লক্ষণ। এটা পেশেন্ট আমি পেয়েছি আজকে, এই ধরনের ওনাকে অ্যাসকুলাস হিপ ওষুধটা দেওয়া হয়েছে। সার্ভাইকাল টেনশন, স্পন্ডালাইসিস, ট্রাটিকোলিস, এটা আগে আমি বললাম। এক্সট্রিমিটি দেখেন, খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য এক্সট্রিমিটিটা, যেহেতু কস্টিকামের অনেক ক্ষেত্র এখানে আছে। রিউমেটিক কমপ্লেইন, ওয়ার্স কোল্ড, ওয়ার্স ওভার ইউজড and strain, worse bathing, worse from dry weather. তাহলে গোসল করলে ড্রাই ওয়েদারে, ঠান্ডায়, ওভার ইউজ করলে এদের কি হয়, রিউমেটিক সমস্যাগুলো হতে পারে। আর্থ্রাইটিস অফ দ্য হ্যান্ডস এন্ড ফিঙ্গার্স, আলনার ডেভিয়েশন, আমাদের রাইট ডেল্টয়েড পেইন, গাউটের ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা। তাহলে আর্থ্রাইটিক হাতের মধ্যে, ফিঙ্গারের মধ্যে যদি এই ধরনের বাতজনিত সমস্যা হয় তাহলে আমাদের কস্টিকাম একটা বড় ওষুধ। তবে এখানে আমি এর আগে একদিন বলছিলাম, যদি শুধু আঙ্গুলে, আমরা মনে রাখবো এটা, যদি শুধু আঙ্গুল যদি আক্রান্ত হয়, এক্ষেত্রে আমাদের কলোফেলাম বড় ওষুধ। আর যদি আমাদের সারা শরীর যদি আঙ্গুল এবং তার সাথে যদি শরীরের অন্যান্য অঙ্গ যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে আমাদের কস্টিকাম। তাহলে এই শরীরের অন্যান্য অংশ এবং যদি আঙ্গুল যদি আক্রান্ত হয় রিউমেটিক পেইনের ক্ষেত্রে, আমরা সেক্ষেত্রে কস্টিকামের কথা ব্যবহার করতে পারবো। যেহেতু কস্টিকাম আমাদের ফলিক অ্যাসিডের ওষুধ, এটা বডির যে কোনো অর্গানে কাজ করতে পারে যদি লক্ষণগুলো বর্তমান থাকে। আর যদি শুধু একমাত্র আঙ্গুল যদি আক্রান্ত হয়, আমরা সেক্ষেত্রে কলোফাইলামের কথা মনে করবো। আমরা কলোফাইলাম আমাদের অন্যতম সেরা ওষুধ। আরেকটা ওষুধ হচ্ছে আমাদের অ্যাক্টিয়া স্পাইকেটা, আমাদের ভায়োলা অর্ডার, এটা আমরা রিস্ট জয়েন্টের জন্য যে ওষুধ ভায়োলা অর্ডার, এটা খুব ভালো কাজ করে। এখানে আমাদের একটা স্পাইকেটা, এই ওষুধটাও ছোট ছোট জয়েন্টের জন্য খুব ভালো কাজ করে। রোগী গরম পড়ে উপশম হবে, এই লক্ষণগুলো আমরা মনে রাখবো। আমাদের রাস্টক্স, আমাদের আর্সেনিক, হিপারসালফ, এই ওষুধগুলো অনেক আসে এইসব লক্ষণে। আচ্ছা, তাহলে গাউটের ক্ষেত্রে দেখলাম আমরা। তারপরে রেস্টলেস লেগস এট নাইট ইন বেড, আমরা এর রুব্রিক্সটা অলরেডি দেখে ফেলছি আমরা। ক্র্যাম্পস অফ দ্য ক্ল্যাপস অফ দ্য ফিট, আমার কস্টিকামের রোগীরা বলবে রাতের বেলা যখন তারা শুয়ে থাকে তখন তার হাত পা গুটিয়ে আসে, ওরা বলবে মনে হয় সব হাত পা ছোট হয়ে যাচ্ছে, ওই জন্য শুইতে পারে না ওরা, ওরা অস্থিরতা প্রকাশ করে, ওরা হাঁটাহাঁটি করে, কিন্তু তাদের তেমন কিন্তু উপশম হয় না। কিন্তু রাস্টক্সে কিন্তু হাঁটলে উপশম হয়, কস্টিকামের কিন্তু তেমন উপশম হয় না, এটা আমরা মনে রাখবো।
তারপর কার্পাল টানেল সিনড্রোম, যেটা আমরা জানি যে আমাদের যে কার্পাল টানেল সিনড্রোম, যেটা আমাদের রিস্ট জয়েন্ট থেকে এই যে যে পেইন গুলো হয়, এক্ষেত্রে তীব্র ব্যথা হয়। আমাদের ক্যালকেরিয়া ফস কিন্তু এর জন্য একটা বড় ওষুধ, আমরা মনে রাখবো। ক্যালকেরিয়া ফস আমরা আরো ওষুধ আছে। স্লোলি প্রোগ্রেসিভ প্যারালাইসিস, অ্যাটাক্সিয়া, ড্রেনিং ফুড while walking, contracture of the muscle and tendons, hard indurated tendons, worse on the hands and especially near the fingernails. যদি এই নখ ফিঙ্গার নখের কাছাকাছি যদি আঁচিল হয়, এটা কিন্তু কস্টিকামের একটা লক্ষণ। যদি আমরা এই ধরনের লক্ষণ পাই, তাহলে এই যে কন্ট্রাকচার মাসল এন্ড টেন্ডন, এই যে আমরা যে বললাম হাড় শক্ত হয়ে যায়, ইনডিউরেট হয়ে যায়, এই ক্ষেত্রে আমাদের কস্টিকাম বড় ওষুধ। আমাদের কস্টিকাম যেটা হচ্ছে যে এই রিউমেটিক সমস্যার জন্য যে কি এটা বড় ওষুধ, আমরা যদি ভালো করে পড়ি বা ব্যবহার করি, আমরা অনেক ভালো রেজাল্ট পেতে পারি। স্কিনের ক্ষেত্রে আঁচিল থাকে, হার্বিস থাকে, একজিমা, একনি, বয়েলস। তাহলে আমরা এর কমপ্লিমেন্টারি হচ্ছে আমাদের কলোসিন এবং স্ট্যাপিক্রিয়া। এখানে আমাদের যদি আমরা একটু পার্থক্য করতে চাই যে স্ট্যাপিক্রিয়ার সাথে আমাদের কস্টিকামের, তাহলে যদি আমরা এখানে আমরা পেয়ে যাব যে আমাদের কস্টিকামের যে পেশেন্ট গুলো, এরা কি করে, এরা থাকে অন্যের প্রতি সহানুভূতি থাকে। আমরা জানি যে কস্টিকামের পেশেন্ট গুলো এরা আবেগপ্রবণ হয়, এরা নমনীয় হয়, এদের সহানুভূতি বেশি থাকে, এরা প্রতিবাদী হয়, আমরা জানি, এবং এদের সহানুভূতিটা বেশি থাকে। এবং এরা কি করে, এটা প্রকাশ করতে পারে, এরা প্রকাশ করে, এবং প্রকাশ করতে পারার কারণে এরা কি হয়, হালকা হয়, এদের সমস্যাগুলো উপশম হয়। আর আমাদের যে স্ট্যাপিক্রিয়া এগুলো প্রকাশ করতে পারে না, তারা সাপ্রেস করে রাখে, মনের মধ্যে তারা এগুলো জমিয়ে রাখে। এটা হচ্ছে আমাদের কস্টিকাম এবং আমাদের স্ট্যাপিক্রিয়ার মধ্যে একটা পার্থক্য। তো কস্টিকামের পেশেন্ট গুলো এগুলো প্রকাশ করে ফেলতে পারে, কিন্তু আমাদের স্ট্যাপিক্রিয়ার পেশেন্ট গুলো প্রকাশ করে না। আচ্ছা, এনিমিক্যাল রিলেশন বলছিলাম ফসফরাসের সাথে। দেখেন ফসফরাসের কিন্তু সিম্পথি হয়, ফিয়ার অফ সামথিং ব্যাড উইল হ্যাপেন, এদের অন্ধকারে ভয় থাকে, এদের চেস্ট কনজেশন থাকে, ঠান্ডা পানির প্রতি ইচ্ছা থাকে, এদের স্বরভঙ্গ থাকে, এদের রিউমেটিজম থাকে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার গুলো থাকে। এর তো কস্টিকামের মধ্যে আছে, আমরা জানি। তাহলে আমরা জানি যে কস্টিকাম পেশেন্ট গুলো এরাও কিন্তু লিনান্থিন হয়, বাট এরা একটু শক্তিশালী থাকে। আর ফসফরাসের পেশেন্ট গুলো আমরা জানি একদম চিকন লিকলিকে হয়, মনে হয় যেন বাতাস হলে ভেঙে যাবে। এরা খুব শার্প বুদ্ধি থাকে এদের, এবং এরা থান্ডার স্টর্মে খুব ভয় পায় এরা। আর বাট কস্টিকাম দেখলাম আমরা কি ক্লাউডি ওয়েদারে এরা উপশম হয়, এদের রোগ লক্ষণ গুলো বৃষ্টির দিনে বা ক্লাউডি ওয়েদারে এরা উপশম হয়, এরা ভালো ফিল করে। কিন্তু ফসফরাস কিন্তু ক্লাউডি ওয়েদার ভয় করে। আচ্ছা, সিপিএ দেখি আমরা, সেক্সুয়াল ডিসফাংশন, ইউরিনারি ইনকন্টিনেন্স, সিলি, অ্যাংশাস, ওয়েফিং, থিন এন্ড ডার্ক। এখানে দেখলাম আমরা যে আমাদের সিপিয়া পেশেন্ট গুলো কিন্তু থাকে, এরা কিন্তু এদের মনোকষ্ট গুলো প্রকাশ করে না, এদের ডিসফাংশন থাকে, এরা কোনো ধরনের আনন্দ পায় না, ড্রাই থাকে, এদের ভ্যাজাইনাল রিজনটা এদের ড্রাই থাকে, এদের ইচ্ছা থাকে না। এরাও কিন্তু সিপিএ কিন্তু ধরেই সিপিএ হয় না। সিপিএর পেশেন্ট গুলো দেখা যায় কি, আমরা এর আগে পড়ছিলাম, যতটুকু মনে আছে, সেটা হচ্ছে কোনো একজন মা যদি টুইন বেবি যদি সন্তান যদি প্রসব করে, সেক্ষেত্রে বাচ্চারা দুধ খায়, বেশি পরিমাণ দুধ লাগে, ওরা দুধ খায়, এতে মা শরীর থেকে বেশি পুষ্টি কি হয়, অনেক সময় লস হয়, এতে তার শরীর ভাঙা শুরু হয়। তারপর দিয়ে একজন সিপিআর পেশেন্ট, সে আগে ভালো ছিল, সব ঠিকঠাক ছিল তার, কিন্তু তার স্বামী যদি খুব স্ট্রং হয় এবং সে তার ডিজায়ার যদি বেশি থাকে এবং তার প্রতি সে যদি খুব অ্যাবিউজ করে, তাও তার মনে কষ্ট, তার শরীর ভাঙা শুরু হয়। এসব কারণ থেকে তার এই ধরনের সেক্সুয়াল ডিসফাংশন বা দেহ এবং মনে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। সেক্ষেত্রে এক সময় সে এসে সিপিআরতে অবস্থান নেয় বা সিপিআর রোগী হয়ে এসে আত্মপ্রকাশ করে। কিন্তু প্রথম অবস্থায় সে কিন্তু এমন থাকে না, অনেক সময় এরা কিন্তু শীতকাতর থাকে, এরা অ্যাংশাস থাকে, এরা কিন্তু কান্না করে। আমরা জানি যে কান্না যে আমাদের ওষুধগুলো আছে, তার মধ্যে ফালসারিলা, সিপিয়া, আমাদের আমাদের অনেক ওষুধ আছে। আচ্ছা, ক্যালকেরিয়া ফস দেখি আমরা। ক্যালকেরিয়া ফসের ডিসস্যাটিসফাইড থাকে এরা, এদের প্রধান, এরা কিন্তু স্মোক মিট পছন্দ করে, এরা কিন্তু পোড়া মাংস পছন্দ করে,
কিন্তু ক্যালকিনিয়া পেশেন্ট গুলো এরা এদের অসন্তুষ্ট থাকে, শুধু শুধু কমপ্লেইন করে এরা। এই ক্যালকিনিয়া পথের সাথে কিন্তু কস্টিকাম অনেক মিল আছে, কারণ এই কস্টিকাম পেশেন্ট গুলো বাচ্চাগুলো দেরিতে হাঁটে, ক্যালকিনিয়া পথের বাচ্চাগুলো দেরিতে হাঁটা শিখে। এরা কিন্তু ওরা কিন্তু স্মোক মিট খায়, এও কিন্তু স্মোক মিট খায়, আর এরা কিন্তু খুব ডিসস্যাটিসফাইড থাকে। এরা এরা শীতকাতর, কস্টিকাম শীতকাতর, এদেরও ঠান্ডায় বাড়ে, ওদের ঠান্ডা বাড়ে, রিউমেটিজম আছে এদের। অ্যান্ড ঘাড় ব্যথা, যেটা আমরা জানি যে ঘাড় ব্যথা বা আমাদের এখানে স্পন্ডাইলাইসিস, যেটা এক্ষেত্রে ক্যালকিনিয়া ফস অন্যতম সেরা ওষুধ। আর স্পন্ডাইলাইসিস ক্ষেত্রে তো আমাদের কস্টিকাম অন্যতম সেরা ওষুধ। ক্রেপস স্মোক ফ্লেভারড ফুড, এরা যেটা আমরা জানি পোড়া বারবিকিউ ধরনের যে খাবারগুলো, এই খাবারগুলো এরা পছন্দ করে। আমরা স্ট্যাফিসিগেরিয়া, প্লাম্বাম ম্যাট, টিউবারকুলিনাম, ন্যাট্রামিউর, নাক ভূমিকা, এই ওষুধগুলোর সাথে আমরা এটার একটা কম্পেয়ার করে নিতে পারবো। আচ্ছা, আমরা যে যা পর্যন্ত পড়লাম তার একটু সংক্ষেপে একটু বলি। সংক্ষেপে বললে আমাদের আমি মনে করি যে আমাদের কস্টিকামটা আমাদের মাথায় হেঁটে যাবে। সেটা হচ্ছে, আচ্ছা, আমাদের ভিতর কাজ, জজ ভিতর কাজ, যে কস্টিকামের 6টা কন্ডিশনের কথা বলছেন। এই 6টা কন্ডিশন যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কস্টিকামটা আমাদের মনে হয়ে যাবে। কি আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ শুনছি জি, স্যার। সংক্ষেপে বলি আমি। যেমন যে বিদুল কাজ সাহেব বলছেন যে লং লাস্টিং গ্রিফ উইথ ডিপ আনএক্সপেক্টেড সরো। তাহলে গ্রিফ জেনারেলি যে কস্টিকাম পেশেন্টগুলো আমরা জানি এদের এই, যেমন আমরা জানি যে আমাদের যে ওষুধগুলো যেমন আছে, যারা আমাদের ইগনেশিয়া, আমাদের স্ট্যাফিসিগেরিয়া, আমাদের ন্যাট্রামিউর, হ্যাঁ, এগুলো কিন্তু লঙ্গার পিরিয়ড, যেটা আমরা জানি যে এদের সিরিয়াস গ্রিপ এন্ড সরো থাকে এদের, দীর্ঘদিনের এবং শোক। এটা যখন ডেভেলপ করে তখন এটা সিরিয়াস একটা প্যাথোলজির দিকে টার্ন করে। তাহলে যে লং লাস্টিং যে গ্রিপ, এটা হচ্ছে আমাদের এই যে আমাদের কস্টিকাম। তাহলে এই অনেকগুলো গ্রিপ যদি একসাথে হয়, হ্যাঁ, এক্ষেত্রে আমাদের কস্টিকাম। যদি সিঙ্গেল গ্রিপ থেকে যদি কোনো রোগ হয় সেটা হচ্ছে আমাদের ন্যাট্রামিউর, এটা আমরা মনে রাখবো। ফ্রাইট, ভয় থেকে, তারপরে ফেয়ার, ডিসঅ্যাপয়েন্টেড অর ভ্যাক্সেশন, যেটা হচ্ছে আমরা জানি যে কজেশন could trigger the anxious and fear of costicum in a patient with a chronic background. তাহলে ভয় থেকে, ফ্রাইট থেকে, ডিসঅ্যাপয়েন্টেড অফ লাভ থেকে, এবং ভ্যাক্সেশন বা বিভিন্ন ধরনের বিরক্তি বা এই ধরনের সমস্যা থেকে যদি কোনো রোগ হয় সেক্ষেত্রে আমাদের কস্টিকাম। যে ইমোশনাল এক্সাইটমেন্ট, ওভার জয়, আমরা জানি এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে অনেকগুলো ওষুধ আমাদের আছে, কফিয়া, যে যেটা হচ্ছে এক্সেসিভ জয় থেকে যে আমাদের অসুখগুলো হয়। এলমেন্টস, দেখেন এলমেন্টস উইথ সাচ কজেশন, যেমন স্টামারিং ইউজুয়ালি অ্যাপিয়ার ইন দ্য ক্রনিক কেস অফ অ্যাগ্রাভেড ক্রনিক কন্ডিশনস রাদার দ্যান প্রডিউসিং এ ক্রনিক স্টেট অফ দেমসেলভস। আমরা যে কস্টিকামের যে দেখবো, কস্টিকামের যে পজিটিভ যে ফ্যাক্টর গুলো, এলমেন্টস, হ্যাঁ, যে কেন কিভাবে হয় কস্টিকাম। আমরা জানি যে লং লাস্টিং যে গ্রিপ যেটা এন্ড সরো, যে কেউ যদি দীর্ঘদিন থেকে যদি কোনো ধরনের গ্রিপ অথবা সরো থাকে, আমরা ফিক্রিক অ্যাসিডের সাথে তুলনা করতে পারি। আমরা জানি ফিক্রিক অ্যাসিডের লক্ষণ থাকে, তাহলে অনেকগুলো গ্রিপ যদি একসাথে হয় এবং সেটা অনেকদিন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কস্টিকাম। আমরা জানি যদি কারো যদি ঘুম কম হয়, রাতের বেলা সে যদি জেগে থাকে, এক্ষেত্রে আমাদের ইগনেশিয়া, ককুলাস আমাদের ওষুধ। সার্টেন ইমোশন থেকে, ফেয়ার থেকে, ফ্রাইট থেকে, জয় থেকে, যেমন আমাদের কফিয়া, জেলসিনিয়াম এক্ষেত্রে আসতে পারে। রোগীর যেমন অ্যাঙ্গার থেকে, ভ্যাক্সেশন থেকে, এবং সাপ্রেসড ইরেপশনস থেকে। আমরা জানি যে সাপ্রেসড ইরেপশনের কথা কতক্ষণ আমরা আগে পড়ছিলাম, যে সাপ্রেসড ইরেপশন, ভ্যাক্সেশন, অ্যাঙ্গার, জয়, ফ্রাইট, ফেয়ার, এবং লং লাস্টিং গ্রিফ, লস অফ স্লিপ, নাইট ওয়াচিং, এইগুলো থেকে বা সার্টেন ইমোশন যেটা সাপ্রেস যদি করা হয়, এইসব কারণে কি হয় কস্টিকামের ক্ষেত্রটা আসে, বা এগুলো হচ্ছে এলিমেন্টস, এটা আমরা জেনে নেব। আচ্ছা, তারপর দেখি বার্ন এন্ড স্ক্যার, এটা আসলে বলা হয় নাই যে কস্টিকাম একটা বড় ওষুধ, যেটা হচ্ছে আমাদের এটার জন্য কস্টিকামের একটা সুখ্যাতি আছে।
স্যার পোড়া ঘা স্যার? স্যার ওই পোড়া জি পোড়া, হ্যাঁ পোড়ার জন্য কষ্টিকামের একটা বড় ধরনের সুখ্যাতি আছে যেটা আমরা জানি, যে আমাদের যে আমরা বলি যে সিকেট্রিস বলি আমরা, যে পোড়া দাগ বা ক্ষত, এটা যেটা বার্ন হওয়ার পরে যে যে ক্ষতটা হয় স্কেলের ক্ষেত্রে, এক্ষেত্রে সোর হয় বা অনেকদিন আগের যে ইনজুরি যেটা রিওপেন থাকে, হ্যাঁ, এবং পড়া যাওয়ার পর থেকে পেশেন্ট দীর্ঘদিন থেকে কোনো ধরনের ভালো অনুভব করে না, এসব ক্ষেত্রে আমরা এই কস্টিকাম ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে ফোবিস্টার বলছেন যে সেকেন্ড ডিগ্রি, হ্যাঁ সেকেন্ড ডিগ্রি যদি বার্ন যদি হয়, হ্যাঁ সেক্ষেত্রে আমরা দেখেন এখানে উনি বার্নের ক্ষেত্রে লিখছে দ্য ওয়েল নোন কোয়ালিটি অফ কস্টিকাম টু প্রডিউস এ ফিলিং অফ rawness and soreness which is also the feeling in case of burns makes this remedy suitable to cure not only burns, even second degree, but also secondary symptomology after even burns, such as bad healing, ulceration, even atrophy or burned limbs. It is also effective in treating children who stop growing after a severe burn. পবিস্টার বলছেন যদি কোনো শিশু যদি আগুনে পোড়া যায়, পোড়া যাওয়ার পরে যদি তার বৃদ্ধি যদি ব্যাহত হয় বা থেমে যায়, সেক্ষেত্রে আমরা কস্টিকাম ব্যবহার করতে পারবো। এবং কস্টিকামের যে যে আগুনে পোড়া যাওয়ার পরে ইভেন কি সেকেন্ড ডিগ্রি বার্ন হওয়ার ফলেও আমরা এটা ব্যবহার করতে পারবো। তারপরে সাপ্রেসড ইরেপশনের কথা বলছিলাম, যে সাপ্রেসড ইরেপশনের ক্ষেত্রে যে ইরেপশন হলে কোরিয়া হতে পারে, এপিলেপসি হতে পারে, কনভালশন হতে পারে, এই ক্ষেত্রে পেশেন্ট অনেক সময় হোপলেস হয়ে যায়, ডিসপেয়ার চলে আসে তার মধ্যে, হ্যাঁ এসব ক্ষেত্রে আমরা কস্টিকাম ব্যবহার করতে পারবো। কোল্ড অ্যান্ড ড্রাই উইন্ড যেটা আমাদের আলোচ্য বিষয় ছিল, সেটা আমরা কম্পেয়ার করবো আমরা অ্যাকোমেটের সাথে, যেমন প্যারালাইসিস, নিউরালজিয়া, রিউমেটিক পেইন, হ্যাঁ এগুলো হচ্ছে আমরা কি এক্সপোজার টু কোল্ড, ড্রাই উইন্ড or drought, while wet weather usually ameliorates the patient's condition. তাহলে যদি কেউ যদি কি হয়, যদি কোল্ড ড্রাই উইন্ডে যদি কেউ যদি এক্সপোজার যদি সংস্পর্শে যদি কারো যদি প্যারালাইসিস হয়, নিউরোলজিয়া হয় বা রিউমেটিক পেইন হয় বা কারো কাশি, সর্দি, হাঁচি বা শ্বাসকষ্ট, যা কিছু সমস্যা হোক না কেন, এক্ষেত্রে আমাদের অন্যতম সেরা ওষুধ হচ্ছে আমাদের কস্টিকাম। আমরা এই ক্ষেত্রে অ্যাকোনাইটের সাথে একটা তুলনা করে নিব। আমরা জানি যে অ্যাকোনাইটের ক্ষেত্রটা প্রথম অবস্থায় আসে, যখন অ্যাকোনাইটের অবস্থাটা শেষ হয়ে যায় তখন এর ক্রনিক স্টেজে আমরা কস্টিকাম ব্যবহার করতে পারবো। আচ্ছা, তারপরে উনি যে কথাটা বলছিলেন এই কয়টা লক্ষণে আমরা, যেমন কোল্ড ড্রাই উইন্ডের ক্ষেত্রে সাপ্রেসড ইরেপশন, বার্ন অন স্কেল, ইমোশনাল এক্সাইটমেন্ট এন্ড জয়, ফ্রাইড ফেয়ার, ডিসঅ্যাপয়েন্টেড অফ ভ্যাক্সেশন এবং লং লাস্টিং গ্রিফ, এই ছয়টার ক্ষেত্রে উনি বলছেন যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা কস্টিকাম ব্যবহার করতে পারবো। তারপরে আমরা অন্য একটা বই থেকে 10টা লক্ষণ পড়বো, 10টা লক্ষণ পড়ে আচ্ছা শেষ করে দিব। সেটা হচ্ছে প্রথম যে স্পেসিফিক যে আমাদের কস্টিকাম, তার মধ্যে আমাদের ফেসিয়াল প্যারালাইসিস, স্পেশালি রাইট সাইড, প্যারালাইসিস অফ দ্য টাং, প্যারালাইসিস অফ দ্য সিঙ্গেল পার্টস ফ্রম এক্সপোজার টু কোল্ড উইন্ডস আফটার ডিপথেরিয়া, টাইফাস অর টাইফয়েড। তাহলে যে ফেসিয়াল যে প্যারালাইসিস দেখলাম আমরা রাইট সাইডে, এবং সেটা যদি ঠান্ডা শুষ্ক ঠান্ডা বাতাসে যদি সংস্পর্শে যদি হয়ে থাকে তাহলে আমরা কস্টিকাম চিন্তা করব। টোসিস, ড্রপিং অফ দ্য আপার আইলিডস, যদি উপরের চোখের পাতা যদি কারো ঝুলে যায় এটা টোসিস বলে আমরা, সেই ক্ষেত্রে আমাদের কস্টিকাম। ব্যাড ইফেক্টস অফ বার্নস, আগুনে পুড়ে যাওয়ার যে খারাপ দিক, সেই ক্ষেত্রে আমাদের কস্টিকাম। ইপিলেপসি at the onset of puberty or suppressed eruptions, যদি কারো যদি এই ইরেপশন যদি সাপ্রেস করার পরে যদি ইপিলেপসি হয় সেক্ষেত্রে কস্টিকাম। অ্যাপোনিয়া, ওয়ার্স ইন দ্য মর্নিং, যেটা আমরা জানি যে স্বরভঙ্গ, অ্যাপোনিয়া স্বরভঙ্গ বা হর্সনেস যেটাকে বলি না কেন, সকালের দিকে যদি বাড়ে সেক্ষেত্রে আমাদের কস্টিকাম। দেখি একজনে বলুন তো দেখি, বিকালের দিকে যদি শ্বাসকষ্ট হয় তাহলে কোন ওষুধের কথা বলছিলাম? আচ্ছা, তারপর দেখি আমরা 6 নাম্বার দেখি রিউমেটিক কন্ডিশন। জি বিকালে, সন্ধ্যার দিকে,
জি, কার্বোবেজ ফসফরাস, জি দুটো বলছিলাম, কার্বোবেজ ফসফরাস, থ্যাঙ্কস। আচ্ছা আচ্ছা, দেখেন তারপরে দেখি রিউমেটিক সমস্যা, দেখেন কন্ট্রাকশন এন্ড শর্টেনিং অফ দ্য মাসলস। যে কস্টিকামের পেশেন্ট গুলো বলবেন তাদের যে মাসল বা হাত পা যেটা বলে না কেন, রোগীরা বলবে যে এগুলো মনে হয় ছোট হয়ে আসতেছে, এগুলো খিচে যায়, আঞ্চলিক ভাষায় বলবে খিচে যায়, ছোট হয়ে যায়, টেনে টেনে ধরে, হ্যাঁ ভালোভাবে হাঁটতে পারি না, এই ধরনের লক্ষণগুলোর কথা বলবে। তার সাথে যদি রোগী শীতকাতর হয়, মিষ্টি যদি অনিচ্ছায় থাকে, বা ঠান্ডা শুষ্ক বাতাসের সংস্পর্শে এসে যদি এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে, বা অনেক দিনের দুঃখ শোক যদি এগুলো পেশেন্টের মধ্যে যদি অনেকগুলো একসাথে জড়িত হয়, রোগী সিম্প্যাথেটিক হলে আমরা ব্যবহার করতে পারবো। তারপর আমরা দেখি ওয়ার্স ফ্ল্যাট অর হর্নরি, এদের আসলগুলো ফ্ল্যাট হবে অথবা শিংয়ের মতো হবে। অন আইলিড, টিপ অফ নোজ, ফেস, টিপস অফ দ্য ফিঙ্গার্স, নোজে হবে, চোখের পাতায় হবে, মুখে হবে, মুখমণ্ডলে হবে, এবং টিপ অফ দ্য ফিঙ্গার্স এবং আঙ্গুলের মাথায় হবে। এলিমেন্টস ফ্রম লং লাস্টিং গ্রিফ, লস অফ স্লিপ, ফেয়ার, ভয়, অনিদ্রা, অথবা অনেক দিনের দুঃখ, দুঃখ থেকে যদি কোনো রোগ হয় তাহলে কস্টিকাম। এই ক্ষেত্রে আমরা কার্সিনোজের সাথেও কিন্তু আমরা তুলনা করতে পারবো, কারণ কার্সিনোজেনও কিন্তু ফ্যামিলিগতভাবে বা এই ধরনের দুঃখ ভোগ করতে করতে, বা কারো যেমন আমরা জানি যে বাবা থাকে না, কারো মা থাকে না, এতিম থাকে, অন্যজনের লালন পালন করে, অনেক বিধিনিষেধ বা কড়া নিরাপত্তার মধ্যে তাদেরকে মানুষ হতে হয়, এই ধরনের ক্ষেত্রগুলো কার্সিনোজেনের ক্ষেত্র। আমরা যদি এই ধরনের কোনো লক্ষণ পাই, সেক্ষেত্রে আমরা কার্সিনোজেন ব্যবহার করতে পারি। তো এটাও এখানে যদি আমরা দেখলাম যে লং লাস্টিং গ্রিপ যেটা দেখলাম, সেটা কিন্তু কস্টিকাম, আমরা পার্থক্য করে নিব। অ্যানড্রোসিস, পাসেস ইউরিন ইনভলন্টারি ডিউরিং ফার্স্ট স্লিপ, তাহলে বিছানায় প্রস্রাব করে ফেলে প্রথম ঘুমের পরে। টর্টিকোলিস, স্টিফনেস অফ দ্য নেক ফ্রম এক্সপোজার টু কোল্ড, ঠান্ডা লেগে যদি কারো ঘাড় যদি শক্ত হয়ে যায়, বা যদি মুভমেন্টটাও ঠিকভাবে করতে পারে না, যেটা আমরা টর্টিকোলিস বলি, স্টিফনেস হয় নেক, ঘাড় শক্ত হয়ে যায়, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশি দেখি এটা, এই ক্ষেত্রে আমাদের কস্টিকাম। তো যে কথাগুলো বলছিলাম যে আমাদের কস্টিকাম, যেটা আবারও আরেকবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে কস্টিকাম পেশেন্ট গুলো যেটা দেখলাম রাতের বেলায় পা স্থির রাখতে পারে না, পা নড়াচড়া করে, আমরা জিঙ্কামেটের সাথে পার্থক্য করে নিব। এদের শরীরে বিভিন্ন অংশে যেমন রিউমেটিক সমস্যাগুলো হয়, সেটা গরমে উপশম হয়, ঝড়ো হাওয়ায় এদের কমে, মেঘলা আবহাওয়া এদের রোগীরা খুব আনন্দ করে, এটা আমরা মনে রাখবো আমরা। তারপর দিয়ে সাধারণত সিঙ্গেল যে পার্টে প্যারালাইসিস হয়, এবং বিশেষ করে ডান দিকে আর বাম দিকে এদের নামনেস থাকে। আর নামনেস তো বললাম, সেখানে সেন্সেশন মুভমেন্ট থাকবে না প্যারালাইসিসের ক্ষেত্রে, এটা মনে রাখবো আমরা। তারপর আমাদের কস্টিকামের পেশেন্ট গুলো আসবে আমাদের কাছে, এদের যেটা আমরা বলি যে ভোকাল কর্ডে বিভিন্ন সমস্যা থাকে, এদের টনসিলের সমস্যা থাকে, জিহ্বার সমস্যা থাকে, এদের এই প্যারালাইসিসের মতো কন্ডিশন থাকে, চোখের পাতায় প্যারালাইসিস থাকে, হাত পা প্যারালাইসিস থাকে, মুখে প্যারালাইসিস থাকে। তারপর দিয়ে এদের পায়খানা ওরা না দাঁড়িয়ে করতে পারে না, সেখানে একটা প্যারালাইসিসের মতো কন্ডিশন থাকে, বা ওখানে স্প্লিন্টার গুলো ভালোভাবে কাজ করে না। তারপর দিয়ে প্রস্রাবের রাস্তা বা ব্লাডারে, ইউরিনারি ব্লাডারে এদের প্যারালাইসিস কন্ডিশন থাকে, প্রস্রাব ধরে রাখতে পারে না, অথবা অনেক সময় এদের প্রস্রাব আটকে যায়, দুইটাই হতে পারে। এবং এদের কাশতে কাশতে কি হয়, প্রস্রাব এরা প্রস্রাব করে ফেলে। তারপরে দিয়ে আমরা জানি যে ইরেপশন চাপা দেওয়ার কারণে যদি কোনো রোগ হয়, সেখানে মানসিক রোগ হোক, শারীরিক রোগ হোক, বা প্যারালাইসিস কন্ডিশন হোক, সেক্ষেত্রে আমাদের কস্টিকাম। কস্টিকামের কিন্তু আরেকটা লক্ষণ কিন্তু আছে, সেটা হচ্ছে এতে কাশি দিনে কম থাকে, এবং ঠান্ডা পানি খেলেই কিন্তু কাশি কমে যায়, এটা কিন্তু কস্টিকামের একটা লক্ষণ, এটা আমরা মনে রাখবো। তারপরে এদের কিন্তু মেয়েদের ক্ষেত্রে লক্ষণ আছে, দিনের বেলা এদের কি হয়, মিন্সটা দিনের বেলা দেখা দেয়, রাতের বেলা এদের বন্ধ থাকে এটা। আবার এদের যেটা আমরা জানি, এরা খুব সিম্প্যাথেটিক হয়। আর আমরা যেটা দেখবো, তোতলামের কথা তো বলছিলাম, যে ওষুধগুলোর কথা বললাম, আমরা কয়েকটা ওষুধের কথা বলছিলাম, সেখানে স্টামনিয়াম, আমাদের মাক্সল, আমাদের নাক্সভূমিকা, আমাদের কস্টিকাম, ওষুধগুলোর সাথে আমরা কম্পেয়ার করে নিব। আর এদের সরবঙ্গটা খুব খুব বেশি রুগী আসবে আমাদের কাছে এখন, যেহেতু শীতকাল, যদি কোনো রুগী পাই আমরা, এদের মিষ্টিতে কোনো ইচ্ছা নাই, ঝালে ইচ্ছা, শীতকাতর,
তাহলে আমরা কস্টিকাম আমরা দিতে পারবো। তো আজ এই পর্যন্ত, অনেক রাত হয়ে গেল। কস্টিকাম অনেক বড় ওষুধ, আসলে আমাদের দৈনন্দিন কাজে লাগে, ব্যবহার হয় অনেক। তো ঠান্ডা বাতাসের সংস্পর্শে, শুষ্ক ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে যদি রোগ হয় তাহলে আমাদের কস্টিকাম। আপনারা দেখবেন অনেক সময় ঢাকা থেকে এই কি জানি বলে, যাত্রাবাড়ি থেকে অনেকে এই ট্রাকে করে ছাগল নিয়ে আসে, আমাদের এলাকাতে নিয়ে আসছিল। বাতাসে উপরে বাতাস, ঠান্ডা বাতাসে ছাগলগুলো আনার পর দিয়ে সবগুলোর কাশি শুরু হয়ে গেছে। আর আমি তো দেখে সবাইকে কস্টিকাম দিয়েছিলাম, এতে অনেক 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 উন্নতি হয়েছিল। কারণ ওই যে ঠান্ডা বাতাস দিয়ে নিয়ে আসছিল এদেরকে, হ্যাঁ, এদের জন্য কস্টিকাম দিয়েছিলাম আমি সবগুলো নিয়ে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। মারা গেছে, এখন দেখা যায় তার যৌনাঙ্গে একটা ক্ষত সৃষ্টি হয়েছে, হ্যাঁ, এবং পশু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ওনারা বলছে যে এখানে আপনারা ন্যাপথলিন ব্যবহার করতে পারেন, যে এটা ক্ষত হয়ে পোকার মতো হয়ে গেছে বলতেছে আর কি। তো ওনারা ন্যাপথলিন ব্যবহার করছে, করে আমার কাছে আসছে। আমি তো মরা বাচ্চা প্রসব করছে, আবার একটা হয়ে যায় মরে গেছে, সুতরাং এক্ষেত্রে আমি সিপিরিনাম দিবই। হ্যাঁ, রোগীটাকে আমি সিপিরিনাম দিয়ে পরে আমি আর্নিকে দিয়ে দিছি। এখন আপনাদের পছন্দ হোক আর না হোক, আমার করার কিছু নেই, কারণ আপনার অভিজ্ঞতায় এই কাজটা করেছেন স্যার। থ্যাংক ইউ স্যার। জি, যেহেতু একটা বাচ্চা সে মৃত প্রসব করছে, আর একটা বাচ্চা হওয়ার পরে মারা গেছে, এখানে তার সিপিলিটিক একটা বড় ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ। তো এবং এটা তার জন্ম হওয়ার পরে একটা ক্ষত, তার প্রসবের রাস্তায় বা যৌনাঙ্গে একটা ক্ষত সৃষ্টি হয়েছে, এখানে পরবর্তী সেটা আঘাতের কারণে হতে পারে। তবে এইসব ক্ষেত্রে আমরা আমাদের হিপার সার্প, আমাদের আর্নিকা, আমরা এই ওষুধগুলো চিন্তা করি আর কি। হ্যাঁ, অনেক ওষুধ আছে আমাদের, যেহেতু ছাগল সবকিছু বলতে পারে না, তো এগুলো অনেক সময় একটু বুঝতে হবে। একটা জায়গা দুইটা ওষুধ দিতে হয়। তবে মাক্সল, তারপরে আপনার কস্টিকাম, এই কলোসিন্থ, এই বিভিন্ন ওষুধগুলো, যেমন ছাগলের কিন্তু একটা বড় অনেক বেশি রোগ হয়, যেমন ওদের হয় ইউরিনারি ব্লাডারে, এই রিজনে কি হয়, অনেক পাথর জমে, ধরলে বুঝে যায়, বুঝছেন, পেটের নিচে হাত দিলে দেখা যায় যে অনেকগুলো পাথরে, প্রস্রাব করতে পারে না ওরা, প্রচুর ছাগল কান্নাকাটি করে, প্রস্রাব করতে পারে না। এইসব ক্ষেত্রে আমাদের সাসসাপ্রিলা, আমাদের লাইকোপোডিয়াম, যেমন যদি দেখি পেটে গ্যাস বেশি, জিজ্ঞেস করি আমি, গ্যাস বেশি বা প্রস্রাব করতে পারে না, বা পেট থেকে হাওয়া সরে যায়, হ্যাঁ, পাই উপর দিয়ে হাওয়া আসে, হ্যাঁ, এসব যদি জিজ্ঞেস করলে যদি পাই, এসব লাইকোপোডিয়াম দিই। আমাদের কলসিকাম আমাদের ক্ষেত্রে অনেক ভালো ওষুধ, কস্টিকামও ভালো ওষুধ। এগুলো লক্ষণ মিলাই যতটুকু দেওয়া যায় আর কি। তবে পশু পাখির কিন্তু অনেক অনেক ওষুধ আমাদের এখানে আসে, বিশেষ করে কবুতর তো পালে অনেকে, হ্যাঁ, কবুতরের ওষুধ ডেলি বিক্রি হয়, মানে যারা কবুতর পালে ওরা নেট দেখে দেখে অনেক ওষুধ ওরা মুখস্থ হয়ে গেছে ওদের, হ্যাঁ, ওরা অনেক ওষুধ কিনে নেয়। আবার অনেক আছে আমাদের এলাকাতে, তারা করে কবুতরের রেস দেয় ওরা, হ্যাঁ, এখান থেকে ইন্ডিয়ার কাছে যে কবুতর রেখে আসে, আবার কবুতর চলে আসে, অনেক দামি দামি কবুতর, বাজিকর কবুতর। এগুলো এনার্জি ডেভেলপ করার জন্য ওরা ওষুধ নেয়, ওরা আলফা নিয়ে যায়, ওরা ক্যালিফস নিয়ে যায়, যেন না না হারায়, হ্যাঁ, ওরাই এসে বলে। জি স্যার। আরেকটা জিজ্ঞাসা হলো স্যার, এই